আচ্ছা, আমি তোমাকে আর ইমনকে কো হোস্ট বানিয়ে দিলাম। রাকিবকে আর কাউকে দিতে হবে? না স্যার। ঠিক আছে, তো চালিয়ে যাও। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, রাকিব শোনা যায়। ওয়ালাইকুম জি। আসসালাম, হ্যাঁ শোনা যাচ্ছে। আমার মাইক্রোফোন একটু ঝামেলা করছে, এইজন্য আরকি আমি দুঃখিত। তো আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসটিতে। আজকে আমাদের ক্লাসটির বিষয়বস্তু হচ্ছে গ্রাফেট প্রিজম। মেইনলি আমরা ডাটা অ্যানালাইসিস বলে থাকি অনেকে। এটার মাধ্যমে আমরা ডাটা অ্যানালাইজ করে থাকি আরকি। তো আজকে ক্লাসে আমাদের ইন্সট্রাক্টর হিসেবে আছেন আমাদের আ বড় ভাই এমডি সাকিব আল হাসান রাফি ভাই অ্যান্ড আমাদের সাথে আছেন আরো ইমন মিয়া। তো তারা খুবই একজন অভিজ্ঞ আমাদের গবেষক আমাদের বিশ্ববিদ্যালয়ের, যারা আমাদের স্বনামধন্য কিছু স্বনামধন্য আমাদের গবেষণা পত্র পাবলিশ করেছেন আমাদের বিভিন্ন জার্নালগুলোতে, ন্যাচার হতে শুরু করে। তো এইজন্য আমি আমাদের বিভাগের আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের আমাদের ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব, যারা আমাদের সব দিক দিয়ে হেল্প করেছেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি আজকে আমাদের ক্লাসটি শুরু করার জন্য অনুরোধ করব আমাদের রাফি ভাইকে, যাতে আমাদের ক্লাসটি শুরু করেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অশেষ ধন্যবাদ যে সবাই আমাদের কোর্সে আসতে পৌঁছন ক্লাস নিবি। সবাই এখনো খুব আগ্রহের সাথে ক্লাস করে যাচ্ছে এবং ক্লাস উপস্থিত থাকে। তো আজকের যে টপিকটা মূলত হচ্ছে গ্রাফেট প্রিজম, অর্থাৎ আমাদের আমরা যে ল্যাবে কাজ করি সেই ল্যাবে কাজ করার ক্ষেত্রে ডেটা অ্যানালাইসিস কিভাবে করতে হয়। তো আমাদের রিসেন্ট যে ক্লাসগুলো, আমাদের বিগত ক্লাসগুলো ছিল, সেটা হচ্ছে প্রথম হচ্ছে রিসার্চ মোটিভেশন, সেকেন্ড হচ্ছে মলিকুলার ডকিং, থার্ড হচ্ছিল ফার্মাকোলজি অ্যান্ড টেকনোলজির বেসিক, এবং তারপরের ক্লাসটা হচ্ছিল নেটওয়ার্ক ফার্মাকোলজি নিয়ে। তারপরে আজকে গ্রাফিটিজম এবং সামনে নিয়ে মলিকুলার ডাইনামিক সিমুলেশন হবে, এবং তারপরে ম্যানেজমেন্ট প্রিপারেশন, ল্যাবরেটরি হ্যান্ডলিং। তো এই পুরো কোর্সে হয়তো বা অনেকেই আসলে কিছু বিষয় নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, যে আসলে কখনো কিছু কোর্স আছে আমাদের ইন সিলিকো বেসড কিছু ক্লাস, যেমন মলিকুলার ডকিং, তারপরে ডাইনামিক সিমুলেশন, নেটওয়ার্ক ফার্মাগুলো, যেগুলো হচ্ছে আমাদের কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইন বা ইন সিলিকো টাইপ কাজ। আবার আজকে যে আমরা গ্রাফেট প্রিজম দেখাবো, সেটা হচ্ছে অনেকটা ইনভিভো কাজ। ইনভিভো কাজে আমার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা লাগতেছে সেইটা। তো অনেকের কাছে এই বিষয়গুলো কনফিউজিং লাগতে পারে যে আসলে কিভাবে এই বিষয়গুলো হইতেছে বা কিভাবে হচ্ছে। তো পুরো
একটু সংক্ষেপে ইলাবোরেট করে দেবো, বুঝিয়ে দেবো, যাতে পরবর্তী সেশন গুলোতেও প্রবলেম ফেস করতে না হয়, এবং পাশাপাশি আমাদের হচ্ছে আজকের ক্লাসটিও খুব সুন্দরভাবে সবাই বুঝতে পারে। তো আমি যদি শুরু করি নেটওয়ার্ক ফার্মাকোলজি দিয়ে শুরু করি, যে আসলে নেটওয়ার্ক ফার্মাকোলজির যে ব্যাপারটা সেটা হচ্ছে আসলে বিভিন্ন কম্পাউন্ড আসলে বা বিভিন্ন বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস বা কেমিক্যালস, এগুলো হচ্ছে আমাদের আহ, বিভিন্ন জিনের এক্সপ্রেশনকে ইনক্রিজ করে অথবা ডিক্রিজ করে। যারা এখানে আমরা সবাই মোটামুটি ফার্মেসি, পিজি, বিএমবি বা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের, তো আশা করি সবাই এই বিষয়গুলোর সাথে পরিচিত বা অনেকে কম বেশি জানেন। তো আমি খুবই মানে হালকাভাবে আলোচনা করবো, যাতে সবার জন্য বুঝতে সুবিধা হয়। তো এই যে এই বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস বা বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস বা কেমিক্যালস, হ্যাঁ, তো এগুলো কি করে, এগুলো হচ্ছে আমার বিভিন্ন এরকম আছে। আমার যখন কাজ করি তখন দেখা যাচ্ছে বিভিন্ন জিনের এক্সপ্রেশনকে আমার হচ্ছে আপ রেগুলেটিং করে, অনেকবার ডাউন রেগুলেটিং করে। তো এই ডেটাবেসটাই হচ্ছে আমরা খুঁজি, দেখি যে আসলে এই বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডটা কোন কোন জিনের হচ্ছে এক্সপ্রেশনকে আমার হচ্ছে আপ রেগুলেটিং বা ডাউন রেগুলেটিং করে হচ্ছে আমার এইভাবে ক্যান্সারের জন্য কাজ করে, বা অ্যালজাইমার ডিজিজের জন্য কাজ করে, বা হচ্ছে ডায়াবেটিসের জন্য কাজ করে, বা ইমিউনিটির জন্য কাজ করে, এরকম আর কি। তো সেখান থেকে হচ্ছে ওই জিনগুলো, দায়ী জিনগুলোকে আমরা হচ্ছে এটা বের করা হয়। সেই জিনগুলো হচ্ছে যে দায়ী, এগুলো আবার কোন কোন প্রোটিনের সাথে সম্পর্কিত, অর্থাৎ এই যেটা নেটওয়ার্ক, এটা এই সম্পর্ক, তো ওই কোন প্রোটিনের সাথে সম্পর্ক এবং ওই প্রোটিন গুলোর মধ্যে কোন প্রোটিনটা সবচেয়ে বেশি দায়ী, এইটা বের করে তারপরে হচ্ছে এইটার মলিকুলার ডকিং করা হয়, সিমুলেশন করা হয়। এই যে স্টাডি, এটা হচ্ছে একটা কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইনের একটা ফলো আপ আর কি। তো এই যে এই কাজগুলো হচ্ছে বা এই জিনিসটা হচ্ছে, এটা ইনসিলিকো বেসড। তো এটা নেটওয়ার্ক ফার্মাকোলজি বলার কারণ হচ্ছে একটা তার এটা একটা সম্পর্ক আছে। তো এই সম্পর্ক, যে জিনের সাথে প্রোটিনের সম্পর্ক, হ্যাঁ, আমি স্লাইড শেয়ার করি নাই, হ্যাঁ, আমি স্লাইড শেয়ার করি না, আমি এমনি কথা বলতেছি। স্লাইড যখন শেয়ার করবো। তো এটা হলো নেটওয়ার্ক ফার্মোলজির সাথে সম্পর্কিত। আবার হচ্ছে আমরা যখন কম্পিউটার ড্রাগ একটু অন্যভাবে করি, লিগ্যান্ড বেসড বা প্রোটিন বেসড করে থাকি, বা স্ট্রাকচারাল বেসড ড্রাগ ডিজাইন করে থাকি, সেক্ষেত্রে ব্যাপারটা আবার ভিন্ন। তো আমি যদি একদম বেসিক একটু বলি, যে আসলে আমরা আমরা আমাদের ল্যাবে যে কাজগুলো করে থাকি, আমাদের ল্যাবে কয়েকটা টাইপের কাজ হয়, কয়েকটা টাইপের। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে এনিমেল স্টাডি, এনিমেল বিহেভিয়ার টেস্ট গুলো, যেগুলো হচ্ছে আমাদের মাইস, তারপর হচ্ছে র্যাট অথবা হচ্ছে চিক্স এর উপর হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের নিউরোসায়েন্সের কিছু কাজ হয়, মেটাবলিক ডিজিজের কিছু কাজ হয়, হ্যাঁ। আর পাশাপাশি কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইনের একটা সেকশন আছে, সেখানে আমরা কম্পিউটার ড্রাগ ডিজাইন নিয়ে কাজ করি। আরেকটা পার্টে আমরা কাজ করি লিটারেচার। আমাদের এই ল্যাবে, আমাদের বিশ্ববিদ্যালয় বা আমাদের ফার্মেসি ল্যাবের এই আহ, মোটামুটি এই ক্যাটাগরির আমরা কাজ করে থাকি। তো আমি এবার একটু স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আই থিঙ্ক স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই, দেখা দেখা যাচ্ছে। তাই হ্যাঁ। জি, দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, আমি একটু যদি বলি, আসলে এগুলো কম্পিউটারের ড্রাগ ডিজাইনের একটা বেসিক ব্যাপার, হ্যাঁ। তো কম্পিউটার ড্রাগ ডিজাইনিং এ আমাদের ব্যাপার কি সেকশন আছে আমাদের, আসলে কম্পাউন্ড। আমি যদি বলি যে কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইনিং, আসলে ড্রাগ কি, ড্রাগ মূলত কেমিক্যাল, হ্যাঁ। যেহেতু আমরা ফার্মেসি, কেমিস্ট্রি বা বিজি এইসব ব্যাকগ্রাউন্ডে, আমরা চাইলে একটা ফিল্ডে কাজ করতে পারি, সেটা হচ্ছে ড্রাগ ডিজাইন ডিসকভারি ফিল্ডটা। ফার্মাকোলজি টেকনোলজি কিন্তু সেই একটা ফিল্ডের মধ্যে পড়ে, এবং এই জন্য সেটার একটা বেসিক আলোচনা কিন্তু আমাদের একটা সেশনে ছিল। তো ড্রাগ মূলত কি, ড্রাগ মূলত কিন্তু কেমিক্যাল, হ্যাঁ। এই কেমিক্যাল গুলো কিন্তু আমাদের হচ্ছে তিনটা জায়গা থেকে আসে, বা সোর্স হচ্ছে তিনটা। আমাদের ফার্মাকোলজি সেকশন ছিল, সেই সেকশন কিন্তু স্যার এই জিনিসটা বলছে, ন্যাচারাল, সিনথেটিক বা ডেরিভেটিভ সোর্স এগুলো থেকে আসে। তো ন্যাচারাল সোর্স কোনগুলা বলা হয়, ন্যাচারাল যখন কথা আমরা শুনি তখন বুঝি প্রাকৃতিক, অর্থাৎ প্রকৃতি থেকে যেগুলো আসে। তা আমাদের আশেপাশে প্লান্টস, লিভস, হ্যাঁ, ফ্রুটস, তারপরে অর্গানিজমস, তারপরে হচ্ছে আমার ম্যারিন সোর্স, এগুলো সবগুলো হচ্ছে ন্যাচারাল সোর্সের মধ্যে পড়ে।
সিনথেটিক যেগুলো আছে ল্যাবে নতুন কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে উৎপন্ন করা সেগুলো। ডেরিভেটিভস কি আমরা জানি ফাংশনাল গ্রুপ চেঞ্জ করে যেই কম্পাউন্ড নিউ কম্পাউন্ড বানানো হয় সেটা হচ্ছে ডেরিভেটিভস। তো এই হচ্ছে কেমিক্যাল বা কম্পাউন্ড আসার হচ্ছে আমার কয়েকটা সোর্স, আরো অনেক সোর্স থাকতে পারে। তো কম্পিউটার ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে মূলত কি করা হয় সেরকম একটা প্ল্যান যেগুলো আছে সেগুলো লিটারেচার দেখলেই পাওয়া যায়। হ্যাঁ, তারপরে সেগুলো পাস প্রেডিকশন করি, পাস প্রেডিকশন করে রিফারেন্স রুল করা হয়, তারপরে অ্যাডমিট করা হয়, তারপরে মলিকুলার ডকিং, হ্যাঁ, তারপরে মলিকুলার ডাইনামিক সিমুলেশন করা হয়, তারপরে একটা পটেন্ট কম্পাউন্ড হচ্ছে পাওয়া যায়। তো এই জিনিসটা কি করা হয়, একটা প্রোটিনের এগেনস্টে করা হয়। মনে করো যে একটা ক্যান্সারের জন্য একটা দায়ী প্রোটিন আছে, যে এই প্রোটিনের কারণে ক্যান্সার এইভাবে হয়, অর্থাৎ এই প্রোটিনটা এইভাবে কাজ করে, কিন্তু এইভাবে কাজ না করে যে অন্যভাবে কাজ করে ফেলে বা মিউটেশন ঘটে, তাহলে ক্যান্সার সেল তৈরি হয় বা ক্যান্সার সেল মানে এটা নর্মাল সেলটা ক্যান্সার সেলে রূপান্তরিত হয়। তাহলে ওই প্রোটিনটা আমার টার্গেট করে আমরা হচ্ছে এই কাজগুলো করে থাকি। হুম। আরেকটা হচ্ছে এই জিনিসটা যেটা বললাম, এখানে আরো অনেক আলোচনা আছে আসলে, ঠিক আছে। এগুলা মৌলিক পরের সেকশনে স্যারে আসলে আসো আরো হয়তো বা দেখাতে পারে। তো অনেকে এইগুলো জানে। তো আজকে যেহেতু আমাদের টপিকটা হচ্ছে গ্রাফেট প্রিজম নিয়ে, তো সেই গ্রাফেট প্রিজমের মূলে হচ্ছে আমাদের একটা ডেটা অ্যানালাইসিস করা লাগবে। অর্থাৎ ইন ভিভোতে যে কাজটা হয়েছে, ইন ভিভো মানে কি, ইন ভিভো হচ্ছে মূলত আমাদের যে কি লিভিং সেলের লিভিং কোনো লিভিং কোনো অর্গানিজমের উপরে কাজ করা, অর্থাৎ সেটা মাইস হতে পারে, চিক্স হতে পারে, র্যাটস হতে পারে। হ্যাঁ, আর ইনভিট্রো কোনগুলো, যেগুলো পেট্রি ডিশ বা আমরা হচ্ছে টেস্ট টিউবে যে ধরনের কাজগুলো করি বা একদম সেলের উপর যে কাজগুলো করি, হ্যাঁ, সেটা হচ্ছে আমার হচ্ছে ইনভিট্রো টেস্ট বা ইনভিভো স্টাডি, ইনভিট্রো স্টাডি। তো এখন এক্ষেত্রে হচ্ছে আমাদের আহ, আমরা মনে করেন যে আমরা ল্যাবে একটা কাজ করলাম, এনটি কনভার্সন টেস্ট করলাম, সেখানে চিক্স ইউজ করলাম। হুম। তো আমরা জানি আমরা কি করি, আমরা রিসার্চ মানে কি, রিসার্চ মানে হচ্ছে পুনরায় খোঁজা বা অনুসন্ধান করা, যে আসলে আমরা একটা এন্টি কনভার্সন টেস্ট করতেছি যে এই কম্পাউন্ডটার এই কনভার্সন ইফেক্ট কিরকম আছে। সেক্ষেত্রে আমাদের কি করা লাগে, সেক্ষেত্রে আমাদের করা লাগে কি, স্যাম্পলিং করা লাগে। যে কিছু এনিমেল যেগুলোতে আমরা নর্মাল স্যালাইন পানি খাওয়াবো, কিছুটাতে স্ট্যান্ডার্ড ড্রাগ খাওয়াবো, হ্যাঁ, কিছুটাতে হচ্ছে আমরা বাকিগুলোতে আমরা হচ্ছে টেস্ট কম্পাউন্ড দেবো, তারপরে হচ্ছে কম্বিনেশন দেবো। তারপরে আমরা অ্যানালাইসিস করবো যে আসলে কোনটা সাপেক্ষে কোনটা সিগনিফিকেন্ট রেজাল্ট দিছে, কোনটা বেশি দিছে, কোনটা কম দিছে। হ্যাঁ, তো পপুলেশন এবং স্যাম্পল, পপুলেশন এবং স্যাম্পলের মধ্যে অনেকে ডিফারেন্স জানে, অনেকে ডিফারেন্স জানে না। আমি যদি একটু বলি, যেমন আমরা মাইসের উপর টেস্ট করবো, তখন হচ্ছে মাইসকে বলা হলে পপুলেশন বলা হবে, এবং সেখান থেকে আমরা যে কটা মাইসকে নিয়ে গ্রুপিং করব ওইটা হচ্ছে স্যাম্পল বলবো। অর্থাৎ মনে করেন যে আপনি অসুস্থ হয়ে গেছেন, ডাক্তার বললো যে আপনার হচ্ছে ব্লাডের এই টেস্ট গুলো করতে হবে, আপনি ওই যে স্যাম্পল, তখন আপনি কি করেন, আপনার শরীরে তো অনেক রক্ত, 5 লিটারের মতো রক্ত আছে আপনার শরীরে, আপনি সবগুলো রক্ত দিয়ে দেন না। আপনি কি করেন, আপনি মানে যেহেতু 1 ml 2 ml 3 ml ওটা কি, এটা স্যাম্পল, কারণ এটা কিছু অংশ হচ্ছে পরিমাণ হচ্ছে স্যাম্পল, বাট পুরোটা হচ্ছে কি পপুলেশন। অর্থাৎ আপনার যে মানে আপনি চিক্স নিয়ে কাজ করলেন বা এনিমেলস নিয়ে কাজ করলেন, সেই এনিমেলস বা চিক্স এগুলো সবই হচ্ছে গিয়ে পপুলেশন। বাট আপনি যে কটা নিয়ে কাজ করবেন, অর্থাৎ একটা গ্রুপে আপনি 5টা নিছেন, তাহলে এই 5টা হচ্ছে আপনার স্যাম্পল। আর আবার গ্রুপে 6টা নিলেন, তাহলে 6টা হচ্ছে আপনার স্যাম্পল। তো এই পপুলেশন এবং স্যাম্পলের মধ্যে এই হচ্ছে ডিফারেন্স। যেমন আরেকটা আমি যদি উদাহরণ দিই, মনে করেন আপনি হচ্ছে আহ, আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আপনি এখন কি করবেন, আপনি একটা গবেষণা করবেন। অনেকে ফুডে থাকতে পারে, এখানে তো ফুডের উদাহরণ দিন। মনে করেন আপনি ভাবলেন যে আপনি আহ হলের খাবারের ব্যাপারে আপনি শিক্ষার্থীদের মতামত নিয়ে একটা গবেষণা করবেন, যে আসলে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি এবং কিভাবে তারা চায় ইমপ্রুভমেন্ট হোক হলের খাবারের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আপনার স্যাম্পল কারা, আপনার বা পপুলেশন কারা, এই জিনিসটা বুঝতে হবে। এক্ষেত্রে পপুলেশন কি, এই এই হলে হলে যত মানে যত সব স্টুডেন্টরা হলে থাকে আর কি, তারা হচ্ছে আপনার পপুলেশন। এবং এখন আপনার কি পক্ষে কি সম্ভব হলের প্রত্যেকটা স্টুডেন্ট থেকে স্যাম্পল মানে এটা নেওয়া, হয়তো সম্ভব না। কারণ আপনি কি করলেন, আপনি আহ, আমাদের এখানে ছেলেদের হল আছে 3টা, ছেলেদের 3টা হলের থেকে আপনি কি করলেন, প্রত্যেক হল থেকে আপনি ভাবলেন যে 20 জনের থেকে আপনি ডেটা নেবেন, 20 জনের কাছে আপনি যাবেন, তাহলে এই 20 জন থেকে যে নিলেন এই 20টা হচ্ছে স্যাম্পল। আর হলের সমস্ত স্টুডেন্ট, 3টা হলের সমস্ত স্টুডেন্ট হচ্ছে পপুলেশন। আর প্রত্যেকটা হল থেকে যে 20 জন করে আপনি নিয়েছেন, এটা হচ্ছে স্যাম্পল। ঠিক আছে। তো আমরা যখন রিসার্চ করব এই দুটা ব্যাপার, স্যাম্পল এবং পপুলেশন, এই দুটা আমাদের ক্লিয়ার থাকা লাগবে, কোনটা স্যাম্পল কোনটা পপুলেশন।
ঠিক আছে? তো স্যাম্পল পপুলেশন, তো স্যাম্পল নিলাম আমি, স্যাম্পল নেওয়ার পরে দেখা গেল যে আমি এনিমেল স্টাডি করলাম, এনিমেল হচ্ছে এরকম স্টাডি দিল। হ্যাঁ, পাঁচটা এনিমেল 5 ধরনের ডেটা দিল, অর্থাৎ কেউ দিল মনে করেন যে লেটেন্সি কে বলা হয়েছে কি, মনে করেন আপনার ফার্স্ট ইমেসিস কখন দিছে, ফার্স্ট কখন সে ঘুমাইছে, ফার্স্ট কখন কনভালশন দিছে, এটাকে বলে ল্যাটেন্সি। তো এই ল্যাটেন্সির পিরিয়ডটা আপনি দেখলেন, একটা দিল 10 মিনিটে, একটা দিল 12 মিনিটে, একটা 13 মিনিট, একটা 14 মিনিট, একটা 15 মিনিট মনে করেন। তাহলে এটাকে আপনি মিন করলেন, মিন করার পরে এটা ডেভিয়েশন দেখলেন, তাহলে তারপরে হচ্ছে বাকিগুলো করলেন। এরকম করার পরে এখন আপনার তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কম্পারিজন করা লাগবে, অর্থাৎ আমরা যে রিসার্চ মূলত সেটা কম্পারিজন। কম্পারিজন কিরকম কম্পারিজন? অর্থাৎ দেখেন আমি যদি একটু এখানে দেখাই, এই যে এখানে আমরা 7টা হচ্ছে গ্রুপ নিলাম। হ্যাঁ, 7টা গ্রুপে মনে করেন প্রত্যেকটার মধ্যে 5টা করে স্যাম্পল, মানে 5টা করে এনিমেল নেওয়া। তো এখন এনসিতে একটা ডেটা দিছে, পজিটিভ কন্ট্রোল 1 এটা ডেটা দিছে, পজিটিভ কন্ট্রোল 2 তে ডেটা দিছে, টেস্ট স্যাম্পল লো ডোজ একটা দিছে, টেস্ট স্যাম্পল মিডল ডোজ একটা দিছে, টেস্ট স্যাম্পল হাই ডোজ একটা দিছে, এবং কম্বিনেশন থেরাপি, অর্থাৎ মনে করেন মিডল ডোজ অথবা হাই ডোজের সাথে পজিটিভ কন্ট্রোল গুলোর আমার কম্বিনেশন থেরাপি। হ্যাঁ, তাহলে আপনার কম্পারিজন গুলো কিভাবে হবে? আপনার কম্পারিজন এই যে এই তিনটার সাথে হচ্ছে প্রথমে এই টেস্ট স্যাম্পল গুলো হবে, তারপরে প্রত্যেকটা টেস্ট স্যাম্পলের সাথে প্রত্যেকটা টেস্ট স্যাম্পলের যে লো ডোজে কিরকম দিছে, লো ডোজের থেকে মিডল ডোজ কতটুকু সিগনিফিকেন্ট দিছে, এবং মিডল ডোজ থেকে হাই ডোজ কতটুকু সিগনিফিকেন্ট দিছে, আবার কম্বিনেশন থেরাপিরা অন্যান্য সাপ্লিমেন্ট গ্রুপ থেকে কতটুকু সিগনিফিকেন্ট দিল, আবার হচ্ছে পজিটিভ কন্ট্রোলটা এনসি কতটুকু সিগনিফিকেন্ট দিল, কতটুকু পি ভ্যালু লেস দেন দিল। এই যে এই অ্যানালাইসিস গুলোর জন্য আমাদের আমাদের টুলস ইউজ করতে হয়, সেটা হয় গ্রাফেট প্রিজম, অনেকে আর পাইথন দিয়ে করে, আহ, অনেকে এক্সেল ফাইল, এটা ডিপেন্ড করে আসলে। তো এই গ্রাফেটের এই বিষয়গুলো মানে বিস্তারিত মূলত আজকে আলোচনার ব্যাপার। তো যে ক্লাস গুলো সাথে আমি চেষ্টা করেছি যে আসলে আজকের যে লিঙ্ক আপটা ধরায় দেওয়ার। তো তা যদি কেউ না পারে এখন প্রশ্ন করতে আমরা একদম চলে যাবো ইনশাল্লাহ। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো যেহেতু প্রশ্ন নাই, তাহলে আমি ইমনকে বলবো, ইমন তুমি হচ্ছে গ্রাফ পেট্রিজমটা শুরু করো ইনশাল্লাহ। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম ইমন মিয়া, পড়াশোনা করছি 3rd ইয়ার 1st সেমিস্টার, ফার্মেসি বিভাগ, গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। তো আজকে মূলত মানে ক্লাস মেইনলি আমাদের নেওয়া উদ্দেশ্য হচ্ছে যে গ্রাফটেড প্রিজম একদম হ্যান্ডস অন দেখানো হবে আর কি। তো ওই হ্যান্ডস অন দেখানোর আগে কিছুটা আমাদের বেসিক জানা অথবা জরুরি। এছাড়াও গ্রাফটেড প্রিজম বলতে কি বোঝায়, এনোভা কি, টি টেস্ট কি, এফ টেস্ট কি, তারপর অনেকগুলো যে টেস্ট গুলা, ওগুলার বেসিক সম্পর্কে আমরা যদি এখানে আসলে একদম বেসিক সম্পর্কে কিছুই দেখানো হবে না আর কি, ডাইরেক্ট একদমই হ্যান্ডস অন। তো যারা আসলে একদম বেসিক অব্দি জানতে চায় তারা ইজিলি আপনারা আজকের লেকচার শিটটা দিয়ে দিতে হবে। তো এই টার্ম গুলা বুঝতে সমস্যা, ওগুলা আমাদের একটা মানে ফর্ম দিলে যদি আপনারা ওইখানে দেন তাহলে বুঝিয়ে দেওয়া হবে আর কি। তো আজকে আমাদের মেইন গ্রাফ প্যাডের মেইন উদ্দেশ্য হচ্ছে যে অ্যানালাইজ করা শেখানো।
এতদিন যতগুলা ক্লাস হইছে, তো ওগুলার মধ্যে ২টা-৩টা পার্ট ছিল। ফার্স্টে আমাদের যে তৈয়ব স্যার ক্লাস নিল, তখন আমাদের বলা হইছে যে ইন্ট্রোডাকশন অফ রিসার্চ। যে কিরকম রিসার্চ হইতে পারে। যে আমরা ল্যাব বেসড কাজ করতে পারি। পাশাপাশি আমরা ইন ভিভো আ ইন সিলিকো কাজ করতে পারি বাসায় বসে কম্পিউটার অথবা ভালো একটা কনফিগারেশন পিসির মাধ্যমে। এর পাশাপাশি যারা একটু ভালো নলেজ রাখি, তারা আমরা রিভিউ আর্টিকেল করতে পারি অথবা যাদের ল্যাব বেসড কাজ করার ফেসিলিটিস নাই, তারাও রিভিউ আর্টিকেল করতে পারি। তো আমাদের মেইনলি গ্রাফটেড প্রিজমটা দরকার হয় যখন আমরা কখন কখনো ইন ভিভো কাজ করতে চাই, পাশাপাশি সার্ভে টাইপ কাজ করতে চাই। মানে ডাটা কালেকশন যখন আমরা করি, তো ওই ডাটাকে আমরা রিপ্রেজেন্ট করতে আমাদের একটা ওয়ান অফ দ্যা বেস্ট অ্যান্ড খুব ইজি একটা প্ল্যাটফর্ম অথবা একটা সফটওয়্যার হচ্ছে আমাদের গ্রাফেড প্রিজম। তো গ্রাফেড প্রিজমের মাধ্যমে মূলত আমরা ফার্স্ট টু লাস্ট একদম আমাদের যেকোনো হাইপোথিসিস মানে কি যে আমার একটা প্রপোজ একটা এক্সপ্লেনেশন যে এটা সত্য হইতেও পারে, নাও হইতে পারে। এমন একটা মানে হাইপোথিসিস যে যেমন আমি যদি ইন ভিভো থেকে একটা পেপার দেখাই, আমরা যখন ল্যাবে একটা কাজ করি, ঠিক আছে? ল্যাবে আমরা যাওয়ার আগে অনেক কিছু ভাবতে হয়, ইথিক্যাল অ্যাপ্রুভাল নিতে হয়, অ্যানিমেল কিনতে হয়, অ্যানিমেল কিভাবে টেক কেয়ার করতে হবে সবকিছু জানতে হয়। তো একটা ল্যাবে যাওয়ার পর ওই কাজটা ল্যাবের যে কাজটা ওইটা কি আসলে ইফেক্টিভ হবে কিনা ওগুলা কিন্তু আগেই আমাদের বুঝতে হয়, জানতে হয় সবকিছু আগেই হাইপোথিসিস করে ফেলতে হয়। তো ওই যে হাইপোথিসিস যে আমরা যখন ইন ভিভোতে কাজ করি, ইন ভিভো অনেক ধরনের কাজ থাকতে পারে। তো মেইনলি আমাদের মানে গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আমরা মেক্সিমাম আমরা কম্পারেটিভ কাজ করে থাকি যে এই ড্রাগ গুলা পাওয়া যায় এর কম্পারিজনে আমাদের যে হাইপোথিসিস দাঁড় করানো হয়েছে যে এই কম্পাউন্ডটা ভালো ইফেক্ট দিতে পারে। কিসের ভিত্তিতে? যে আমাদের ল্যাবে অনেকগুলা এস্টাবলিশড মেথড এখন অব্দি হইছে। পাশাপাশি আরো কিছু নতুন ডেভেলপ মেথড আমরা দাঁড় করানোর চেষ্টা করতেছি। ওই মেথডের উপরে আমরা বিভিন্ন কম্পারেটিভ কাজ করি অথবা ডাটা কালেক্ট করি বিভিন্ন আমরা টেস্ট করার মাধ্যমে। তো ওই যে টেস্ট করলাম ওইটা মনে করো যে ভাই বলল যে একটা হচ্ছে পপুলেশন আরেকটা হচ্ছে স্যাম্পল। তো একটা পপুলেশনের কিন্তু রিপ্রেজেন্ট করে একটা স্যাম্পল। তো ওই স্যাম্পলটা যে আমি একটা ডাটা কালেক্ট করলাম অথবা ওই যে অ্যানিমেল অথবা আমি সার্ভে করার ক্ষেত্রে, যদি আমি সার্ভে করার ক্ষেত্রে ধরি জনকে নিলাম। তো আমি কতটুক ইথিক্যাল অ্যাপ্রুভাল মানে ইথিক্স পুরা করছি অথবা এই যে ১০ জন ওরা কতটা ইফেক্টিভ আমাকে রেজাল্ট দিছে, হ্যাঁ? ওই বিষয়গুলাকে আমি যদি ডাটা আকারে কোন জায়গায় একদম রিপ্রেজেন্ট আকারে প্রকাশ করতে চাই, তখন আমরা ইউজ করি গ্রাফেড প্রিজম। ঠিক আছে? তো গ্রাফেড প্রিজমের ক্ষেত্রে এই যে গ্রাফেড প্রিজম যে এখানে সবকিছু দিয়ে দেওয়া হবে। আমি মেইনলি থিওরিতে আসলে যাচ্ছি না। তো গ্রাফেড প্রিজমের মধ্যে বিভিন্ন ডাটা টাইপ ইউজ করা যায়। কলাম ডাটা, গ্রুপ ডাটা, এক্সওয়াই ডাটা, সার্ভাইভাল ডাটা, কন্টিনজেন্সি ডাটা। তারপর হচ্ছে বিভিন্ন টার্ম যেমন মিন ভ্যালু, মিডিয়ান ভ্যালু, এসডি ভ্যালু, এসিএম ভ্যালু এগুলা ওভারঅল যদি সার্চ দেন তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। অথবা কিভাবে নরমালিটি টেস্ট করা লাগে এগুলা একদম প্র্যাকটিক্যালি দেখানো যখন হবে তখন আসলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো যে হাইপোথিসিস মানে কি? আমি ল্যাবে যে ডাটাটা কালেক্ট করলাম ওইটা আমার হাইপোথিসিস। ওই হাইপোথিসিসকে আমার টেস্টিং করতে হবে আরকি। ওই বিষয়গুলা আসে। তো আমি যদি গ্রাফেড প্রিজম এ আগে আমি একটা আর্টিকেল দেখাই। ঠিক আছে? তো এই যে আর্টিকেল, এই আর্টিকেল আমরা তৈরি করছিলাম যে একটা ঠিক আছে? একটা কম্পাউন্ড আমরা ঘুমের অ্যাক্টিভিটি আছে কিনা ওইটা আমরা ল্যাবে টেস্ট করেছি। ঠিক আছে? তো ওই টেস্ট করার সময় আমরা বিভিন্ন গ্রুপ মানে আমি একটা গ্রুপরে শুধুমাত্র স্যালাইন খাওয়াইছি, একটা গ্রুপরে আমি বাজারে যেই ওষুধটা পাওয়া যায়, ওই ওষুধটা খাওয়ানো হইছে। পাশাপাশি আমার যে আমি হাইপোথিসিস দাঁড় করাইছি যে আমার এই কম্পাউন্ডটা ঘুমের ওষুধ হিসেবে কাজ করতে পারে। তার মানে ওইটার বিভিন্ন ডোজ সিলেকশন এর মাধ্যমে যে প্রিভিয়াস লিটারেচার সিলেকশন এর মাধ্যমে আমরা কয়েকটা ডোজ সিলেক্ট করা হইছে। ঠিক আছে? ওই ডোজ গুলাকে আমি
ইনজেক্ট করছি। কিভাবে? যে আইপি, আইএম বিভিন্ন আমার কি রোড অফ অ্যাডমিনিস্ট্রেশন মাধ্যমে আমার ল্যাবে কাজ হইছে। ওই কাজগুলোর মাধ্যমে আমরা ২ টা আমরা বের করছি। ঠিক আছে? কি প্যারামিটার? যে দেখছি যে কত সেকেন্ডে ওরা ঘুমায়, পাশাপাশি কতক্ষণ ওরা ঘুমায়। কি ডায়াজোপামের সাপেক্ষে আমরা বাকি যে আমার কম্পাউন্ডটা বিভিন্নভাবে আমি ওদের টেস্ট করানো হয়েছে। ঠিক আছে? তো আমি যদি দেখি যে এখানে গ্রুপ সংখ্যা যদি দেখি ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। তো আমাদের এখানে যারা ফার্মেসি ব্যাকগ্রাউন্ড আছে তো ওদের আসলে নন মেজর কোর্সে অনেকেরই আসলে বায়ো স্ট্যাটিস্টিক্স একটা কোর্স ছিল। ঠিক আছে? তো ওই যে কোর্সটা করার মধ্যে ওইখানে অনেকগুলা বিষয় ছিল যে ডাটা অ্যানালাইসিস এর বিষয় যে টি টেস্ট, জেড টেস্ট, নোভা। কেউ কি কিছু বলবে? যারা কোর্সটা আছে একটু মিউট করে দিলে ভালো হয়। তো এনসি অথবা ডায়াজোপামের ক্ষেত্রে যে আলাদা আমরা যে কম্পাউন্ড গুলা সিলেক্ট করলাম, ওইটার ২ টা প্যারামিটার সিলেক্ট করছি যে ল্যাটেন্সি আর ডিউরেশন অ্যাকশন। তো ওই ক্ষেত্রে আমরা যেই কোর্সের মাধ্যমে আমরা অনেকে শিখছি অথবা শিখবো যে টি টেস্ট আর জেড টেস্ট এবং অ্যানোভার মধ্যে পার্থক্য। ঠিক আছে? যখন আমরা একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের মানে শুধুমাত্র ২ টা গ্রুপের বিভিন্ন প্যারামিটার নিয়ে আমরা কথা বলি অথবা কম্পারিজন তৈরি করি যে আমি আমার ল্যাবে যে ধরেন আমি এগুলা নিয়ে এই যে কম্পাউন্ড গুলাকে নিয়ে কাজ করব। ঠিক আছে? এই যে কম্পাউন্ড গুলাকে ল্যাবে কাজ করব। শুধুমাত্র যারা আমরা ল্যাবে কাজ করি ওই ক্ষেত্রে আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করি। তো ওই গ্রুপে যত বেশি স্যাম্পল সাইজ থাকে তত কিন্তু আমাদের অ্যাকুরেসি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে? আমি ৫ টা ডোজ যদি আমি ৫ জন মানুষকে খাওয়াই, তো আমি কখনোই বলতে পারব না যে একজন ভালো করতেছে মানেই কি সবকিছু ভালো। ঠিক আছে? তো ওইটার জন্য আসলে স্যাম্পল সাইজটা যত বড় হবে তত ভালো। তো ইন ভিভো কাজ করার ক্ষেত্রে আমরা সবসময় নেওয়ার চেষ্টা করি হায়ার দেন ৫ মানে ৫ টার অধিক আমরা অ্যানিমেল নিয়ে কাজ করতে করতে মানে সুবিধাজনক আরকি। আর বিভিন্ন আমরা এখন অব্দি যত রিভিশন অথবা আর্টিকেল সাবমিশন অথবা পাবলিকেশন করার ক্ষেত্রে একটা জিনিস বুঝতে পারছি যে যত বেশি স্যাম্পল সাইজ বড় থাকবে তত আমাদের পেপারের নোভেলটি অথবা অ্যাকুরেসিটা হাই হবে। বুঝাইতে পারছি? তো ওই যে বিষয়গুলা, ওই বিষয়তে আমি মেইনলি আনতে গেলে সবগুলাকে আমার একদম পারফেক্টলি আমার সিগনিফিক্যান্ট কিনা ওইটাকে কিন্তু আমার রিপ্রেজেন্ট করতে হয়। ঠিক আছে? যেমন আমি গ্রাফপ্যাড একদম ডাইরেক্ট গ্রাফপ্যাড একটা খুলি। ঠিক আছে? এই যে গ্রাফপ্যাড। গ্রাফপ্যাড ওইটা আসলে বিভিন্ন ক্র্যাক ভার্সন আ অনলাইনে পাওয়া যায়। তো ওই যে গ্রাফ-পেট করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন টাইপের কাজ করা যাবে। যেমন XY, কলাম, গ্রুপ, ঠিক আছে? কন্টিনজেন্সি, সারভাইভাল, পার্ট অফ হোল তো ওই বিষয়গুলো করা যায়। কিন্তু নরমালি আমরা একটা কলাম দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? তো কলামের ক্ষেত্রে ডাটা টেবিল, অপশন এখানে আমরা মিন ভ্যালু, এসিএম ভ্যালু ওগুলো ইউজ করতে পারি অথবা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করতে পারি অথবা মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড এরর মিন ইউজ করতে পারি। আমি স্ট্যান্ডার্ড এরর মিন নিলাম, ক্রিয়েট করলাম। ঠিক আছে? অথবা নরমালি বোঝাই। দরকার। ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে যে একটা গ্রাফ বানানো যে আমার টেস্টটা যেমন আমি কি বললাম যে আমি একটা ফার্স্ট আমি ল্যাবে যখন কাজ করব, তো আমরা কিন্তু বিভিন্ন যে বায়োএক্টিভ কম্পাউন্ড গুলা এগুলা পাউডার আকারে থাকে। ঠিক আছে? অথবা আমরা বাজারে যে ড্রাগ গুলা পাই ওগুলা ট্যাবলেট আকারে থাকে, অনেকগুলো ইনজেকশন আকারে থাকে। ঠিক আছে? ওগুলো একটু হাই পাওয়ার এ থাকে। কিন্তু আমাদের একটা
মাইসের ক্ষেত্রে অথবা যেকোনো অ্যানিমেলের ক্ষেত্রে যখন আমরা ডোজ দেই, তো ওগুলাকে কিন্তু আমার ডাইলেশন করতে হয়। ঠিক আছে? অথবা আমার ডোজটাকে কমাতে হয়। অ্যানিমেল ডোজে কনভার্ট করতে হয়। হিউম্যান ডোজ থেকে অ্যানিমেল ডোজে কনভার্ট করতে হয়। বুঝতে পারছি? তো ওই যে অ্যানিমেল ডোজে কনভার্ট করতে গেলে আমাদের ওই যে কম্পাউন্ডটাকে আমার পানির সাথে মিশাতে হয়। যে একটা ডিস্টিল ওয়াটার অথবা স্যালাইন পানি ওগুলোর সাথে মিশাতে হয়। তো আমার যে কম্পাউন্ডটা ওইটাও তো আমি পানির সাথে মিশাবো অথবা স্যালাইনের সাথে। তো ওইটার কি আলাদাভাবে কোনো ইফেক্ট আছে কিনা ওই ক্ষেত্রে আমরা একটা গ্রুপ করি যেটার নাম হচ্ছে এনসি বা নেগেটিভ কন্ট্রোল। ঠিক আছে? মানে ওই স্যালাইনের আমার কম্পাউন্ডের কোনো নেই, ইফেক্ট নাই। কিন্তু আমার শুধু ওই স্যালাইন পানি ইফেক্টে ওরা একটু ঘুমাইতেছে। ওরকম ইফেক্টটাও যাতে আমাদের ধরা পড়ে। ওই ক্ষেত্রে আমরা একটা গ্রুপ রাখছি যে নরমালি যে পানি দিয়ে আমরা আমাদের কম্পাউন্ড গুলা মিশানো হইছে অথবা ডাইলেশন করা হইছে অথবা ওই যে কনসেনট্রেশন লো করা হইছে হ্যাঁ, ওগুলা আমি একটা আলাদা একটা গ্রুপ করা হইছে। ঠিক আছে? দেন আসে হচ্ছে যে আমাদের বাজারে একটা কম্পাউন্ড আমি আজকে শুধু ওই ঘুমেরই দিয়ে দেখাবো যে ঘুমের একটা মানে আমরা সর্বোচ্চভাবে ভালোভাবে একটা ডায়াজোপাম নিয়ে আমরা কাজ করি। এটা ডিজেড-পি লিখলাম। ঠিক আছে? ডিজেড-পি দেন আমার যে একটা কম্পাউন্ড ওইটাকে আমি বিভিন্ন ডোজে আমরা ভাগ করতে পারি। করে আমরা এখানে ডাটা বসাইতে পারি। যে আমি ধরলাম যে সাকসেনিক অ্যাসিডই ধরলাম। সাকসেনিক অ্যাসিড ৫, সাকসেনিক অ্যাসিড ১০, সাকসেনিক অ্যাসিড ২০। ঠিক আছে? দেন আমার আসে হচ্ছে যে সাকসেনিক অ্যাসিড 20 প্লাস 20 কেন দিছি ওইটা একটু পরে দেখাই। তো এই যে এর ক্ষেত্রে আমি যদি ধরি পুরাটা আমি ল্যাটেন্সির হিসাবে আমি বের করব আরকি। ঠিক আছে? তো ফার্স্টে আমি ধরলাম যে আমার একটা established একটা মেথড আছে ইন ভিভোতে অনেকগুলো established মেথড অথবা apparatus দিয়ে আমরা কাজ করে থাকি। তো ওই যে apparatus অথবা ওই যে apparatus অথবা ইন ভিভো কাজ করার ক্ষেত্রে এই যে আমরা আগে ১ম এই বলছি যে ২ টা আমরা প্যারামিটার চেক করি। শুধু ঘুমের ক্ষেত্রে যে কতক্ষণে ঘুমাচ্ছে, পাশাপাশি কতক্ষণ ঘুমাচ্ছে। ২ টা প্যারামিটার। ঠিক আছে? তো ফার্স্ট যে প্যারামিটার, ওই প্যারামিটারে আমরা ধরে নিলাম শুধু আমরা ল্যাটেন্সি দেখব যে কতক্ষণে ওরা ঘুমাইছে। তো আমার ওই যে মেথডে আমরা এনসি দেওয়ার পরে আমি দেখলাম যে ওরা ৩ মিনিট মানে আমার তো স্যাম্পল সাইজ কত? আমি ধরলাম যে আমার স্যাম্পল সাইজ ৬ মানে আমি ৬ টা অ্যানিমেল নিয়ে কাজ করছি। ঠিক আছে? এই জিনিসটা আমরা একটু মাথায় রাখি। যে আমি ৬ টা করে ডাটা রাখবো। যে একটা ঘুমাইছে ৪ মিনিটে, একটা ৫ মিনিটে, একটা ৩ মিনিটে। হুম? একটু ধীরে সুস্থে আমরা দেখি, বুঝতে পারবো আরো ভালোভাবে। ধরলাম এরকম। ঠিক আছে? তো এনসি কি? মানে কি নরমাল স্যালাইন পানি। ঠিক আছে? অথবা এগুলোর আমি এমন করতে পারি কি যে এগুলো ঘুমাবেই না। যে এগুলা আমি ধরলাম যে ৪০ মিনিটে ঘুমাইছে। ৫৫ এরকম। কিন্তু আমরা যখন ঘুমের ওষুধ একটা এনিমেল একটা গ্রুপকে দিব, অ্যানিমেল গ্রুপকে দিব, তখন কিন্তু ওরা কিন্তু খুব দ্রুত ঘুমাবে। ঠিক আছে? তো ওই যে দ্রুত ঘুমানোর পরে আমরা দেখব যে সবচেয়ে ভালো ইফেক্ট দিবে কি? ডায়াজেপাম। তো ডায়াজেপাম দেখব যে ২ মিনিটে ঘুমাইছে, কিছুটা ৩ মিনিটে, কিছুটা ২ মিনিটে, কিছু ১ মিনিটেও ঘুমাইছে, কিছুটা ৩ মিনিটে। হ্যাঁ? ওগুলো তো খুবই onset of action অনেক ভালো। ঠিক আছে? তো এগুলো ৩ মিনিটে ঘুমাইছে। এখন আমি ৩ টা যে ডোজ নিলাম যে লো ডোজ, মিডল ডোজ অ্যান্ড হায়ার ডোজ। অ্যান্ড এই ডোজ গুলো কিভাবে নেওয়া হইছে এগুলো হচ্ছে আমাদের ডিপ রিসার্চ এর মানে রেজাল্ট। যে আমরা ডিপ কিভাবে রিসার্চ করব যে আগের যে প্রিভিয়াস আর্টিকেলে কে কিভাবে কাজ করছে অথবা আমার নতুন করে যদি আমি হাইপোথিসিস দাঁড় করাতে চাই, ওইটা হচ্ছে মেইনলি রিসার্চ যে আমি আসলে কোন ডোজ নিয়ে কাজ করব। হাইপোথিসিসটা দাঁড় করানো অনেক ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো ওই যে আমি কোনভাবে আমি ডিসাইড করলাম আমরা রিসার্চ এ মানে প্রিভিয়াস লিটারেচার যে লো ডোজে আমরা পাইছি যে ওরা ঘুমাইছে
ধরি যে 32 মিনিটে, ঠিক আছে? কিছু ঘুমাইছে 34 মিনিটে। এগুলা যে একদম পারফেক্ট আমি শুধু ইয়েগুলো দেখা করতেছি। ঠিক আছে? এরকম। তো সাকসেস এর ক্ষেত্রে বাড়তেও পারে, কমতেও পারে। এখন দেখলাম যে এই সাকসেস এর ক্ষেত্রে তোমার সাউন্ড কি আটকে আটকে আসছে নাকি তুমি কথা বলা না, বন্ধ না, করছো? না, না আমি কথা বন্ধ করে দিতেছি ভাই। হ্যাঁ, আমি করতেছি তো ধীরে সুস্থে এই কারণে। এই যে আমাদের যে ল্যাবে আমরা কাজ করেছি, তো আমরা কি করছি ডাটা কালেক্ট করছি যে আমাদের একটা অ্যানিমেল নিছি, ওই অ্যানিমেল আমি কতক্ষণে ঘুম শুরু করছে, কত মিনিটে ওইটা আমি কালেক্ট করছি। এগুলো কি আমাদের ডাটা। এই যে ডাটাগুলাকে আমি কি দেখে বুঝতে পারতেছি যে এই জিনিসটা কি, অথবা এই আমি যদি এক্সেল ফাইল ইউজ করি তো আমি এক্সেল ফাইলে দেখতে পারবো যে কতটা মিন, এসিএম ভ্যালু অথবা এইচডি ভ্যালু, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো আমি যখন গ্রাফে কনভার্ট করব, এই যে গ্রাফ, এই যে এখানে অনেক কিছু টুলবার আছে, এগুলো যদি আমরা ঘাঁটি আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আমি চেষ্টা করবো এগুলার আসলে এগুলো ক্র্যাক ভার্সন কিছুটা পাওয়া যায়, ওগুলা আমি চেষ্টা করবো দেওয়ার। এখানে সবাই আশা করি যে গ্রাফ প্যাডটা অন্তত আমরা সবাই শিখবো ইনশাল্লাহ। তো এই যে গ্রাফ প্যাডে আমরা ডাটা করতে পারবো, এন্ড কি ধরনের আমি বানাবো, ঠিক আছে? যে আমি আমার ডাটা কি রকম ফিগার করব, ওইটা আমার আমি করতে পারবো যে কি নিয়ে করব, মিডিয়ান, মিন উইথ এইচডি নাকি মিন উইথ এসিএম, ঠিক আছে? তো আমি ধরলাম যে এসিএম নিয়ে করলাম, অনেকগুলা ইউজ করা যায়। এই যে এই ডাটাটা আমি নিলাম, ঠিক আছে, ওকে দিলাম। এই যে এই একটা ডাটা আসছে, ঠিক আছে? তো এই যে ডাটাটা এই পাশে কি, এই পাশে কিন্তু আমার ট্রিটমেন্ট গ্রুপ, ঠিক আছে? ট্রিটমেন্ট গ্রুপ। আর উপরে এদিকে কি আমার লেটেন্সি, লেটেন্সি আমি এখানে দিতে পারি যে মিনিট আমরা কোন ইয়েতে নিছি, এককে নেওয়া হয়েছে, এগুলো আমরা দিতে পারি যত পারফেক্টলি দেওয়া যায়, ঠিক আছে? তো এই জায়গায় কিন্তু আমরা সবচেয়ে পারফেক্টলি আমরা দেখতে পারতেছি যে ওখানে যে ডাটাটা ছিল ওই ডাটা থেকে এইখানে কিন্তু আমাদের রিপ্রেজেন্টটা অনেক ভালো হইতেছে দেখতে, ঠিক আছে? এগুলার আরো কিভাবে সুন্দর করা যায় আমি দেখাবো। তো এই যে ওয়াই অক্ষে হচ্ছে আমার লেটেন্সি মিনিটে, এবং যে এক্স অক্ষে আমার ট্রিটমেন্ট গ্রুপ, যে কি ট্রিটমেন্ট আমার গ্রুপ করা হয়েছে। তো এখানে দেখতে পারতেছি যে আমাদের এনসি যেটা, এই যে স্যালাইন পানির ঘুমটা আরো বেশি হইতে পারে, ঠিক আছে? এই যে আমি যদি বিভিন্ন আর্টিকেল দেখাই অথবা পেপারে আমি ফিগার দেখাই, এই যে এটা হচ্ছে আরেকটার ক্ষেত্রে, এই যে এখানের ক্ষেত্রে, ঠিক আছে? যে ভেহিকেলের ক্ষেত্রে ওর লেটেন্সিটা কিন্তু অনেক বেশি। বুঝতে পারছি আমরা? তো ডায়াজেপাম কি? ওরা ঘুমের ওষুধ, ঘুমাবে। তো আমার যখন ২ টা আলাদা, আলাদা গ্রুপ, আমি যখন আমার যে হাইপোথিসিস দাঁড় করানোর চেষ্টা করতেছি, আমার যে কম্পাউন্ডটা, ওইটা কিরকম ইফেক্ট দিছে। ঠিক আছে? ওইটা দেখলাম যে একদম লো ডোজ যেটা, ওইটা মোটামুটি ডিজেডবির উপরে দিছে। ঠিক আছে? যে না, কন্ট্রোলের থেকে কম কিন্তু। ঠিক আছে? কম হলে ভালো। ল্যাটেন্সি যত তাড়াতাড়ি দিবি, ঘুমের ওষুধ মানে কি? কম হলে ভালো। আর আমার হাই ডোজটা আরো কিন্তু একটু ইফেক্ট বাড়াইছে। ঠিক আছে? ইফেক্ট সাইজ ওরা বাড়ছে। তো বাড়ার পরে যখন আমরা দেখছি যে অনেক সময় কি হয়, যেমন আমরা যদি খেয়াল করি অথবা ডায়াজেপাম নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি অথবা একটু রিসার্চ করার চেষ্টা করি যে ডায়াজেপামের কিন্তু LD-15 48 mg পার কেজি। মানে কি? LD-15 যত কম তত তাদের কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা, ওই গ্রুপের মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে ওই 48 হলে ওই যেকোনো একটা স্যাম্পলে 50% এর উপরে মাইস মারা যায়। ঠিক আছে? তার মানে কি, যত
LD15 কম, তত তার থেরাপিউটিক ইফেক্ট কিন্তু কম। বুঝাইতে পারছি? তো ওই ক্ষেত্রে আমরা যদি ডায়াজেপামের মতো আমরা এগুলা পাই নাই, যে ডায়াজেপাম একটু ভালো দিছে, ঠিক আছে? এমন কিন্তু বলতেছি না যে আমি একটা প্যারামিটার দিয়েই আমি ডায়াজেপামরে ফেল করাই দিয়ে আমার কম্পাউন্ডটাকে আমি বললাম যে মার্কেটে দিয়ে দিতে। আমরা শুধু এই জায়গায় ইনভিউ মানেই শুধু যে মানে অনেক ধরনের আমার ল্যাবে কাজ হবে, এই কম্পাউন্ডটা নিয়ে আরেকজনের ল্যাবে কাজ হবে এরকম আরকি। প্রত্যেকটা ইথিক্যাল মেইনটেইন করে আমাদের ডাটাগুলাকে এস্টাবলিশ করতে হবে নিজের ইথিক্স একদম মানে ভালো রেখে। নট ডাটা ম্যানিপুলেশন করে। ঠিক আছে? ল্যাবের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা এই জিনিসটা মানে ম্যানকাইন্ড এর জন্য করছি। ঠিক আছে? নট আদার থিংস। তো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের যে সিঙ্গেল কম্পাউন্ডটাকে যদি আমি এস্টাবলিশ নাও করতে পারি যে আমার ওইটা বাজারে যাক, কিন্তু আমরা যদি ওই ডায়াজোপামের সাথে যদি আমাদের কম্পাউন্ডটাকে আমরা কম্বিনেশন আকারে ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমার ডায়াজোপামের যে টক্সিসিটিটা ওইটাও কিন্তু কম হবে। যদি আমি ডায়াজোপামের ডোজটাকে একটু কম করে দিয়ে আমি আমার ওই যে ন্যাচারাল কম্পাউন্ড, আমরা কিন্তু সবসময় ন্যাচারাল কম্পাউন্ড নিয়ে কাজ করি। আর ন্যাচারাল কম্পাউন্ড সবসময় কিন্তু এ এই যে সিনথেটিক ড্রাগ যে ডায়াজেপাম ওগুলোর থেকে কম টক্সিক এবং ভালো। ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আমাদের ২ টা কাজ থাকে যে সিঙ্গেল কম্পাউন্ড হিসেবে ওদের ভালো হিসেবে এস্টাবলিশ করা। পাশাপাশি ওই যে আমার সিনথেটিক ড্রাগটা যেটা বাজারে একদম ভালো ঘুমের ওষুধ হিসেবে কাজ করে, ওর পাশাপাশি একটা কম্বিনেশন দেওয়া যাতে ওই যে কম্পাউন্ডটা ওইটার পরিমাণ কমে আমরা ভালো করে কাজ করতে পারি। ঠিক আছে? তো ওই গেল। করতে গেলে এই জায়গায় দেখলাম কি যে আমার ডায়াজোপামের মানে সাকসিনিক অ্যাসিড যে লো ডোজ ওইটা আমার লে অ্যানসিড থেকে কম। যখন আমি আরেকটু ডোজ বাড়াইছি ডাবল। ডোজ ডিপেন্ডেন্টলি আমি যখন বাড়াই। ডোজ ডিপেন্ডেন্ট কি যে আমি একটা ডোজের ডাবল নেওয়া। ঠিক আছে? ডোজ ডিপেন্ডেন্ট আকারে ওরা ইফেক্ট গুলা কি বাড়তেছে। তো দেখলাম যে সাকসিনিক যে হায়ার যেটা ওইটা আমার ভালো দিচ্ছে। মানে লেটেন্সি ঘুম আসছে কিন্তু ডায়াজোবামের তুলনায় ভালো না। বুঝাইতে পারছি? পাশাপাশি কিন্তু যখন আমি সাকসিনিক অ্যাসিড 20 এবং DZP2 একসাথে আমরা কম্বিনেশন দেওয়া হইছে, ওইটা মোটামুটি অনেক কম হইছে যে আমার সিঙ্গেল যে কম্পাউন্ডটা ওটার থেকে খুবই কম হইছে। তার মানে কি যে আমার ডায়াজোপাম 2 সাথে আমি কম্বিনেশন করে আমি আমার কম্পাউন্ডার এনহ্যান্সমেন্ট করছি। আমার ডায়াজোপামের বা না বাড়লেও আমার এই যে কম্পাউন্ডার ওইটার এনহ্যান্সমেন্ট হইছে। ঠিক আছে? ইফেক্ট এনহ্যান্স হইছে। তো ইফেক্ট যখন এনহ্যান্স হয় তো এখন আমার এই রিপ্রেজেন্ট আকারে সবকিছু কমপ্লিট। এখন আমি যদি আমার টেবিলটাকে দেখি, ডাটা কিন্তু এই না যে আমি সবকিছু ইথিক্স আকারে করলাম। ঠিক আছে? এগুলো পাবলিশ করে দিলাম শেষ। এমনি যে অনেকগুলা বিষয় বোঝার দরকার আছে যে হাইপোথিসিসটা যে আমার আছে, ওইটাকে আমার এস্টাবলিশ করতে গেলে আমার কিছু আ নিজের একটু যে মানে বুদ্ধিরও দরকার যে আসলে জিনিসটা হইতেছে কি? যে ল্যাবে যে কাজগুলো হইতেছে এগুলো আসলে পারফেক্টলি হইতেছে কিনা? যেমন আমাদের মানুষের ক্ষেত্রে আমরা ভয় কাজ করে অথবা শরীর খারাপ থাকে, অনেক কিছুই থাকে। ঠিক আছে? তো ওই জিনিসটা আসলে অ্যানিমেল এর ক্ষেত্রেও থাকে। অ্যানিমেল একটা আবদ্ধ জায়গায় থাকে, সবকিছু থাকে। তো এই ক্ষেত্রে যে আমার যে ডাটাটা আমি তুলতেছি, ওইটার ক্ষেত্রে কি আমার যে অ্যানিমেলটা, ওই অ্যানিমেলে কি মানে ভালো ইফেক্ট দিতেছে কিনা অথবা আমি যে হাইপোথিসিসটা দাঁড় করাইছি ওই ক্ষেত্রে আমার যে স্যাম্পল সাইজের সবগুলা বিষয়গুলা ওগুলা কি ওই সেম হাইপোথিসিসটা কি প্রমাণ করতেছে কিনা ওগুলা কিন্তু আমার দেখার বিষয়। ঠিক আছে? যেমন এখানে আমি যদি দেখি যে এই যে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক 20 ঠিক আছে? এই যে সাকসিনিক 20 যদি আমি গ্রাফটাই দেখি যে আমি দেখব যে এইখানে আমার এই বিষয় এইটা কিন্তু আমি মিন ভ্যালুর পাশাপাশি এই জিনিসটা হচ্ছে আমার কি এসিএম ভ্যালু স্ট্যান্ডার্ড এরর মিন। যে আমি আমার যে ভেরিয়েশন ক্ষেত্রে এই জায়গায় আমার স্ট্যান্ডার্ড এরর মিন দেখা গেছে যে এটুক ডিফারেন্স আছে কম অথবা বেশি। বুঝাইতে পারছি? তো ওই যে বিষয়গুলা যে ৫৪ তো মেক্সিমাম দেখা যায় ৩৫ দেখেন যে ৩৫ দেওয়া হইছে যে ২১ মিনিটে ঘুমাইছে, ১৭ মিনিটে, ১৯ মিনিটেও, ১৭ মিনিটেও। তার মানে কি আমার এইটা এই যে
স্যাম্পল সাইজে আমার যে এই অ্যানিমেলটা হইতে পারে যে ওই দুর্বল থাকতে পারে। আমি বলতেছি না যে হ্যাঁ, এটা দুর্বলই। বাকিগুলা ঠিক আছে, তাই দুর্বলই। থাকতে পারে, অথবা ওর ফিজিওলজিক্যালি অনেক চেঞ্জেস হইছে, এই কারণে ওই ভালো ইফেক্ট দিতে পারে নাই। অথবা আমি যে রুটে দিতে চাইছিলাম আইপি তে, ওই যে স্যারে আমাদের শফিক স্যার যখন ক্লাস নেওয়া হয়েছিল, উনি কিন্তু অনেকগুলো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কথা বলা হয়েছে যে যখন আমরা আইপি তে দেই ওইটা কিন্তু ভালো ইফেক্ট দেয়। হ্যাঁ? কিন্তু ওই ক্ষেত্রে ওইটা একদম নারী বিরুদ্ধে ঢুকাই দেই, অথবা আমাদের রুট দিতে ভুল হয়, তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন এরর হয়। তো ওই এররটা হয়েছে কিনা এরকম ক্ষেত্রে কিন্তু আমরা এই যে স্যাম্পলের এই অ্যানিমেলটাকে আমরা চেঞ্জ করে আবার চেক করতে পারি যে এটার আসলে কিরকম ইফেক্ট দিচ্ছে। ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যানিমেলের আমাদের যে ল্যাবে কাজগুলোর ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। বুঝতে পারছি? এগুলো হচ্ছে যে আমার মেইন ফোকাসের জায়গা। তো আমি ধরলাম ওইটা আমি আবার করলাম, করার পরে দেখলাম যে ২৪। ঠিক আছে? তার মানে কি আমার হাইপোথিসিস গুলো খুবই ভালোভাবে ভালো হচ্ছে যে আমি ডোজ ডিপেন্ডেন্টলি ডোজটা বাড়াইতেছি, ততই আমাদের ইফেক্টটা ভালো হচ্ছে। হুম? তো দেখলাম যে এই যে আমার দেখবো যে আমার এই যে এরর মিনটা কমে আসতেছে। বুঝাইতে পারছি? তো এই যে ডায়াজোবামের ক্ষেত্রে কিন্তু এরর মিনটা একদমই কম। বুঝাইতে পারছি? আ তো এই ক্ষেত্রে এই যে ডাটাগুলা। এখন আমি তো একটা টেবিল বানাই ফেললাম। হুম? যে আমি বললাম যে এটার থেকে এটা ভালো, এটার থেকে এটা ভালো, এটার থেকে এটা ভালো, এটার থেকে এটা ভালো। এটা তো আমি মুখে বলতেছি অথবা লিখে দিলাম। কিন্তু আমি একটা ফিগারে কিভাবে আমি রিপ্রেজেন্ট করব যে এটার থেকে এটা ভালো, এটার থেকে এটা ভালো, এটার থেকে এটা ভালো। কোনটা থেকে কোনটা ভালো আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? বুঝাইতে পারছি? তো ওই রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের আমাদের একটা বিষয় আছে যে আমরা এই যে এখানে আমি একটু দেখাই। ঠিক? এখানে আমরা যদি এই প্রত্যেকটা জিনিসকে আমরা একটা জিনিস দিয়ে মার্ক করি, ঠিক আছে? এটার থেকে মনে করো ধরেন যে এইটা থেকে মানে এই ডায়াজোপাম 2 টা এটা এ ৩ টা থেকে কি মানে এ ৩ টা থেকেই ভালো। বুঝাইতে পারছি আমি? তো আমরা কি লিখবো উপরে যে মানে গ্রেটার দ্যান কন্ট্রোল সালফোনিক অ্যাসিড সালফোনিক অ্যাসিড A10 তারপর ৫ এরকম ভাবে লিখলে তো অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? ওগুলোর ক্ষেত্রে আমরা কি করি? যে ওই যে ফিগারের উপরে আমরা আগে এগুলাকে নামকরণ করি যে এগুলো আগে কি নামকরণ হবে। আমি ধরলাম যে বিসি মানে এনসি আ বা কন্ট্রোল, ওই কন্ট্রোলের আমি ধরে নিলাম ওটা স্টার। মানে এটাই আমি ইন্ডিকেট করলাম আমি A দিয়ে, এটা ইন্ডিকেট করলাম B দিয়ে, এটা C দিয়ে, এটা D দিয়ে করলাম। ঠিক আছে? A, B, C, D, এ it is স্টার। A, B, C, D এগুলাকে আমরা সিগনিফিক্যান্ট হিসেবে ধরে নিব। এন্ড এগুলো হচ্ছে এখন কন্ট্রোলটা কার তুলনায় সিগনিফিক্যান্ট আমার দেখতে হবে। কন্ট্রোল কি কারো তুলনায় কি সবচেয়ে ভালো? না। এই কারণে এর উপরে কোনো আমরা চিহ্ন ইউজ করি নাই। ঠিক আছে? আমি রিপ্রেজেন্ট দেখাইতেছি। যত ধীরে আমরা আরেকটু ডিপে যাবো তত আরো বুঝতে পারবো। ঠিক আছে? তো এখন আসি ডায়াজোপামের হিসেবে। এটা কার থেকে ভালো? কন্ট্রোল থেকে ভালো। কন্ট্রোলের চিহ্ন কি? স্টার। এই কারণে আমরা স্টার চিহ্ন ইউজ করছি। এই যে দেখি আমরা। ঠিক আছে? কন্ট্রোল চিহ্নের জন্য আমরা স্টার চিহ্ন ইউজ করছি। পাশাপাশি আমরা বি চিহ্ন ইউজ করছি। বিটা মানে তার মানে কি? এই যে সালফোনিক অ্যাসিড ৫ ওই ৫ টাকে আমরা বি হিসেবে ইন্ডিকেট করব নাই। আমার DZP2 হচ্ছে আমার সিগনিফিক্যান্ট, এই কারণে আমার বি আসছে। এখন আর কির সাথে সিগনিফিক্যান্ট অথবা সিগনিফিক্যান্টলি হায়ার ওইটা হচ্ছে আমার এই ইয়ের সাথে সি এর সাথে। তো এই সি টা আসছে। ঠিক আছে? এখন সালফোনিক অ্যাসিড মানে সালফোনিক অ্যাসিড ৫ ওইটা কার তুলনায় সিগনিফিক্যান্ট? শুধুমাত্র কন্ট্রোলের তুলনায় সিগনিফিক্যান্ট। তো এই কারণে আমরা শুধুমাত্র স্টার ইউজ করা হইছে। ঠিক আছে? দেন হচ্ছে আমার সালফোনিক অ্যাসিড 10 আসে। এই 10 টা কার তুলনায় সবচেয়ে ভালো? একটা তো আমার কন্ট্রোল, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমার কি? বি।
এখন আমি আসি হচ্ছে যে কম্বিনেশনের ক্ষেত্রে সবচেয়ে ভালো কোন, মানে সবচেয়ে ভালো ইফেক্ট দিচ্ছে। তার মানে কি, বাকি 4টার তুলনায় এটা হচ্ছে আমার সবচেয়ে সিগনিফিকেন্ট ডাটা। বুঝতে পারছি? সবচেয়ে সিগনিফিকেন্ট। আমার ওইটা স্ট্যান্ডার্ড এরর মিন, তো আমার সবচেয়ে সিগনিফিকেন্ট ডাটা কোনটা? আমার এটা। তো একটা একটা মানে ফিগারে আমি অথবা রিপ্রেজেন্ট যে আমরা গ্রাফটা করলাম, ওইটার ক্ষেত্রে আমরা ওই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে আমাদের কোনো লিখার আগেই আমাদের ওই যে পেপারে যাতে সিগনিফিকেন্ট জিনিসগুলা থাকে। বুঝতে পারছি? তো এখানে যদি আমরা সিগনিফিকেন্ট ভ্যালু আমরা এড করি, তো আমি দেখতে দেখ এই করতে পারব যে এই যে সিগনিফিকেন্ট ভ্যালু যদি আমি এড করি, এটার উপরে কি কোনো কিছু বসবে? না। এটার উপরে এখন যদি আমি এই যে এটার উপরে যে আমি কি বসাই, যে এটাকে আমি ধরলাম এ ইয়া স্টার, এটাকে ধরলাম এ বি সি ডি ই, ঠিক আছে? তার মানে কি, স্টার এ বি সি ডি। তো এই যে ডায়াজোপাম টু, ওইটা কার কার তুলনায় ভালো? স্টারের তুলনায় ভালো। বি সি ডি ই 5টার তুলনায় আমার এই যে ডায়াজোপামটা ভালো। তো আমরা কিভাবে লিখবো? স্টার ডি, এটা তো নিজেই এ, তো এই কারণে বি সি ডি ই, ঠিক আছে? এগুলাকে আমরা এখন, এটা তো অনেক বড়, তো ওইখানে আমরা করব, করে এটাকে আমরা কি করতে পারি, এরকম ভাবে আমরা প্লেস করতে পারি, ঠিক আছে? কারণ ওরকম দিলে তো একটু বড় হয়ে যায়। তো আমরা এরকম প্লেস করতে পারি, অথবা এই জায়গায় যদি আমরা ডিসটেন্সটা বাড়াই, তো ওই পাশে আমরা ওই ওইরকম ভাবেও দিতে পারি, ঠিক আছে? তো এরকম দিলাম। পাশাপাশি আমি যদি কপি করি এটা, yes, এইটা কার তুলনায় সবচেয়ে বেশি? শুধুমাত্র স্টারের তুলনায় বেশি। শুধুমাত্র স্টারের তুলনায় বেশি। এটা কার তুলনায় বেশি? স্টার এবং কিসের তুলনায়? বির তুলনায় বেশি, ঠিক আছে? এটা কার তুলনায় বেশি? স্টার এবং বি সির তুলনায় বেশি। আর এটা নিজেই ডি, ঠিক আছে? এটা কার তুলনায় বেশি? এটা হচ্ছে স্টার এ বি সি ডি, ৩টার তুলনায় বেশি। বুঝতে পারছি? কিন্তু সবচেয়ে ভালো দিছে কি, আমার বাজারে যে ড্রাগটা পাওয়া যায় ওইটা, দেন হচ্ছে আমার কম্বিনেশন, দেন হচ্ছে আমার সিঙ্গেল ডোজ গুলোর মধ্যে সবচেয়ে হাই দিছে আমার আর্সেনিক্সে 20, ঠিক আছে? তো এগুলো দিল। তো এখন আমি এরকম ভাবে না দেখে আমি দেখতে চাচ্ছি যে আমার ওই যে আগে দেখাইলাম যে আমার এই যে সাইজ গুলা, যে একটা দিল 40, একটা 54, আমি তো এখানে আমি এদিকে শুধু মানে মিন এবং এসিএম অথবা এইচডি ভ্যালু দিয়ে আমি সবকিছু বের করে ফেলছি। তো আমি যদি দেখাইতে চাই ওটার ইফেক্ট সাইজটা কিরকম, ঠিক আছে? যে এটার আসলে যে উপরে মানে ৫টা অথবা ৬টা যে ডাটা মিলে ওইটার কিরকম সাইজ, অথবা উম এটা যে পরিসীমাটা, যে ওইটা উপরে নিচে কতটুক গেছে অথবা উঠছে, ওই জিনিসটাকে আমরা ইন্ডিকেট করতে পারি। ওইটা কিভাবে করা যায়? ওইটা আমাদের যদি আমি ইয়েগুলো চেঞ্জ করি, অ্যা এ আগে ওইটা, ঠিক আছে? আমি যদি এখানে এই সাইজটা দেখাই, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হয়। ঠিক আছে? তো এই যে ইফেক্ট সাইজটা, তার মানে কি? আমার দেখাইতেছে যে আমার যে ডাটাটা, এটার ভেরিয়েশন কিন্তু অনেক বেশি আসছে। মানে আমি তো দেখাইলাম যে মিন ভ্যালু শুধু এইটুক আসছে। ঠিক আছে? কিন্তু আমি যদি দেখি এই যে ফিগারটা আমি যদি এড করি, তো আমি দেখতে পারবো যে আমার আমার যে ঘুমের যে মিনিটটা, ওইটা কিন্তু খুবই কাছাকাছি থাকতেছে। ঠিক আছে? আমার ৬ টা ভ্যালুর মধ্যেই, একটা গ্রুপের ৬ টা ভ্যালুর মধ্যেই আমার মানগুলা খুবই কাছাকাছি। এগুলোর ক্ষেত্রেও মানগুলা
এটার ক্ষেত্রেও কাছাকাছি, এটার ক্ষেত্রেও কাছাকাছি, এটার ক্ষেত্রেও কি কাছাকাছি, কিন্তু এটার ক্ষেত্রে আবার একটু দূরে। তো ওই যে বিষয়গুলা যে আমি দেখলাম যে ওইটা ভালো কাজ করছে, কিন্তু আমার এটা কি কাকতালি হইলো কিনা, আমি আগে তো বললাম যে কি এটা আমার কাকতালি হইতে পারে, এখানে 54 ছিল, আমি কাকতালি হিসেবে আমি 24 করলাম, কিন্তু এখন আমি খেয়াল করতে পারতেছি না যে আমার সবগুলো ডাটাই কি কাকতালীয় কিনা। বুঝাইতে পারছি যে আমার, আমি যে 24 আনলাম, মানে 35 আনলাম, মানে 17, ওই ডাটাগুলো আমি পেলাম। তো ওই ডাটা সবগুলো ডাটাই কি আসলে কাকতালীয় কিনা, নাকি আসলেই নরমাল, ডাটাগুলো নরমাল, ওগুলোর জন্য আমরা টেস্ট করতে পারি। ঠিক আছে? যদি আমরা শুধু গ্রুপ এ থাকতো এবং ডায়াজোবাম থাকতো, যে আমি একটা স্যালাইনের সাপেক্ষে আমি ডায়াজোবাম দেখতেছি ২ টা গ্রুপ। ঠিক আছে? ২ টা গ্রুপে ৬ টা স্যাম্পল। তখন আমরা টেস্ট করতাম কি? তখন আমরা টেস্ট করতাম হচ্ছে আমাদের টি টেস্ট। এটা কি বলে? টি টেস্ট। ঠিক আছে? এগুলো আমরা যারা বায়োস্ট্যাটিস্টিক পড়ছি ওগুলো আমরা বুঝতে পারবো যে টি টেস্ট মানে কি। ঠিক আছে? যে টি টেস্ট আমরা কখন করি? যখন আমাদের স্যাম্পল সাইজ খুবই, মানে স্যাম্পল সাইজ হচ্ছে ৩০ এর কম থাকে এবং ২ টা গ্রুপের মিন আমরা বের করতে পারি। ঠিক আছে? দেন আমার যদি ডাটাগুলা থাকতো ৩০ এর উপরে, মানে গ্রুপের যে ডাটাগুলা যদি থাকতো আমার ৩০ এর, মানে এই যে ডাটাগুলো, এই যে এখানে যদি আমার ৩০ এর উপরে গ্রুপ থাকতো, ৩০ এর উপরে গ্রুপ যখন আমার স্যাম্পল সাইজটা থাকতো ৩০ এর উপরে, তখন আমরা টেস্ট করতাম হচ্ছে আমি জেড টেস্ট। এই যে জেড টেস্ট। ঠিক আছে? ৩০ এর উপর যখন থাকে যে আমার স্যাম্পল সাইজটা লার্জ, তখন আমরা করি জেড টেস্ট। কিন্তু আমরা এখানে করব কোন টেস্ট? অ্যানোভা টেস্ট। ঠিক আছে? কি করব? অ্যানোভা টেস্ট করব। অ্যানোভা টেস্ট আমরা কখন করি? যখন আমাদের গ্রুপ সংখ্যা ২ এর অধিক থাকে। ২ এর অধিক থাকলে তখন আমরা করি অ্যানোভা। বুঝতে পারছি? ২ এর অধিক থাকলে আমরা অ্যানোভা করি। 1 ওয়ে অ্যানোভা, 2 অ্যানোভা, যেগুলো আলাদা, আলাদা পার্সপেক্টিভ থাকে। তো আমরা অ্যানোভা টেস্ট করি। অ্যানোভা কেন টেস্ট করি? যে আমরা চেক করি যে আমার যে ডাটাগুলা, ওগুলা কি আসলে কি সিগনিফিকেন্ট কিনা। মানে আমার এটার সাথে এটার সাথে এটার ভেরিয়েশন কিরকম। ঠিক আছে? এন্ড এটার সাথে এটার, মানে গ্রুপ, বিটুইন দ্য গ্রুপ, পাশাপাশি হচ্ছে মানে বিটুইন দ্য গ্রুপ এবং বিটুইন দ্য স্যাম্পল। বুঝতে পারছি? মানে আমার একটা স্যাম্পলে কয়টা গ্রুপ, মানে মাইস আছে, ওইটার মধ্যে কিরকম ভেরিয়েশন, পাশাপাশি এই যে স্যাম্পল পুরাটার সাথে একটা গ্রুপের সাথে আমার বাকি যে গ্রুপের গুলা যে একদম মিন, যে মানে মিন ওইটার সাথে কিরকম ভেরিয়েশন আছে। তো ওই ক্ষেত্রে আমরা বিভিন্ন এনালাইসিস করি। এই যে আমি যদি এই যে রেজাল্টে আমি যদি এনালাইসিস এড করি, তো ওখানে অনেকগুলা এনালাইসিস আছে। ঠিক আছে? তো ফার্স্ট আমরা যেই টেস্টটা করি, ওই টেস্টটা হচ্ছে যে আমরা নরমালিটি টেস্ট করতে পারি। নরমালিটি টেস্ট বলতে কি, যে আমার যে ডাটাটা ওইটা আসলে মানে নরমাল কিনা অথবা সিগনিফিকেন্ট কিনা। ঠিক আছে? আমরা যখন ল্যাবে কাজ করি, তো আপনারা যদি অনেকে আর্টিকেল পড়ে থাকেন অথবা ল্যাবে কাজ করার অভিজ্ঞতা হয়ে থাকে, তো দেখতে পারবেন যে কিছু, কিছু জায়গায় যে ফিগারের নিচে লেখা থাকে যে এই যে P results are considered significant at less than P less than 0.05, মানে কি 5% এর কম আমরা সিগনিফিকেন্ট ভ্যালু আমাদের কাজ করছে। ঠিক আছে? মানে আমার যে ডাটাটা ওইটার সিগনিফিকেন্ট, মানে চেঞ্জ হওয়ার সম্ভাবনা 5% এর বেশি নয়। তো ওই যে আমি একটা ক্লেম করলাম যে 5% এর বেশি, ওইটা আমার কাকতালীয় হওয়ার সম্ভাবনা নেই। ওইটা আমি কিভাবে বের করলাম? এই যে এই জিনিসটা আমি কিভাবে বের করলাম? ঠিক আছে? এইটা বের করলাম আমি আমার এই যে কন্ডাক্টে ইউজিং ওয়ান ওয়ে এনোভা। ঠিক আছে? এই ওয়ান ওয়ে এনোভা দিয়ে আমরা টেস্ট করে দেখতে পারছি যে আমার ওই যে কম্পাউন্ডটা আমার কি, আমি যদি এই যে আমরা কি ডাটা বের করছি, আমরা কলাম এনালাইসিস করব। ঠিক আছে? এখানে এক্স ওয়াই আছে, গ্রুপ আছে, আমরা এনালাইসিস করব কলামে ঢুকলাম, তারপরে এখানে যে ওয়ান ওয়ে এনোভা, নন প্যারামেট্রিক। ঠিক আছে? ওয়ান ওয়ে এনোভাতে টিপ দিব, ওকে দিব। দেওয়ার পর এখন এখানে অনেকগুলো বিষয় আছে যে আমরা কিসের সাথে কি কম্পেয়ার করব। ঠিক আছে? আমরা যাব হচ্ছে যে মাল্টিপল কম্পারিজনে। আমি যদি ওই আর্টিকেলে দেখি যে আমি কি করছি, ফর মাল্টিপল কম্পারিজনস। ঠিক আছে? মাল্টিপল কম্পারিজন বলতে কি বোঝায়? যে আমি এখানে এই যে আমি কি কম্পেয়ার দ্য মিন অফ দ্য ইচ কলাম উইথ দ্য মিন অফ দ্য
mean of the other column নাকি compare the mean of each column with the mean of control column, মানে আলাদা আলাদা অনেকগুলা টার্ম থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনাদের যে এক্সপেরিমেন্ট ওইটা হিসাবে আপনারা করবেন আর কি। তো ওইটা আলাদা আলাদা প্রত্যেকের আলাদা আলাদা ইয়া থাকে যে আমরা ওইটার সাথে একটা কলামের সাথে আর একটা কলামের আমরা মিন দেখবো, অথবা একটা কলামের সাথে আরেকটা শুধু মানে প্রত্যেকটা কলামের সাথে আমরা যে কন্ট্রোল যে গ্রুপটা নিচ্ছি ওই কন্ট্রোল, এই যে কন্ট্রোল একটা হচ্ছে যে প্রত্যেকটা কলামের সাথে প্রত্যেকটা কলাম, আর একটা হচ্ছে যে প্রত্যেকটা কলামের সাথে এই যে আমার যে বেজ লাইন যে ইয়াটা গ্রুপটা, এটা হচ্ছে যে বেজ লাইন গ্রুপ, মানে এটার তুলনায় বাকিগুলো কিন্তু আমরা কম্পারিজন করি, এই জন্য এটাকে বলে বেজ লাইন, ঠিক আছে? তো ওই বেজ লাইন হিসেবে আমরা বের করতে পারি, অথবা আমরা প্রত্যেকটা গ্রুপের সাথে মানে প্রত্যেকটা কলামের সাথে আরেকটা কলাম আমরা প্রত্যেকটা কলমে আলাদা আলাদা করে দিবি। এগুলোর অনেকগুলো সূত্র আছে যেগুলো আমরা মানে পরীক্ষার ক্ষেত্রে আমরা কাজ করছি, কিন্তু এই যে গ্রাফ প্যাডের মাধ্যমে আমাদের কোনো সূত্র মুখস্থ করতে হয় না, শুধু আমরা জিনিসগুলো বুঝলে অথবা পারলেই হয়ে যায়। দেন আমরা মাল্টিপল কম্পারিজন আমরা সেট করলাম যে কম্পেয়ার দ্য মিন অফ ইচ কলাম উইথ দ্য মিন অফ এভরি আদার কলাম। দেন আসি হচ্ছে যে অপশনের ক্ষেত্রে, এন্ড অপশনের ক্ষেত্রে এই যে অপশন, ঠিক আছে, এই যে অপশনের ক্ষেত্রে যে আসে যে কারেক্ট ফর মাল্টিপল কম্পারিজন ইউজিং স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস টেস্টিং রিকমেন্ডেড। এখন আমি ধরলাম যে আমার যে ডাটাটা ওই ডাটার ক্ষেত্রে মানে একটা কলামের সাথে আরেকটা কলামের ভিন্নতা থাকতেই পারে, ঠিক আছে? তো আমি দেখলাম যে সবগুলা মিলে সিগনিফিকেন্ট ভ্যালু 0.05 এর নিচে আসে, কিন্তু আমি যদি এখানে টু কি টেস্ট অথবা নিউম্যান কোলস, আগে ম্যাক্সিমাম মানুষ নিউম্যান কোলস ইউজ করতো, এখন সবাই টু কি টেস্ট ইউজ করে। এগুলো হচ্ছে যে আমার পোস্ট হক টেস্ট, এই যে এখানে আছে টু কি পোস্ট হক টেস্ট। তো এগুলো কখন করা হয় যে আমাদের, আমি তো এনোভা টেস্টের মাধ্যমে আমি বের করি যে মাল্টিপল কলামের মধ্যে যে ভেরিয়েশন গুলা এগুলা কি সিগনিফিকেন্ট কিনা। তো আমি দেখলাম হ্যাঁ সিগনিফিকেন্ট অথবা সিগনিফিকেন্ট না। এখন আমি তো দেখতে পারতেছি না যে কোন গ্রুপের সাথে কোন গ্রুপের সিগনিফিকেন্ট না। আমি যদি এখন পোস্ট হক টেস্ট না করি তখন আমার দেখাবে যে হ্যাঁ এনোভা টেস্ট করলাম, তখন বললো যে 0.05 এর নিচে ইয়েস অথবা নো যে ওরা সিগনিফিকেন্ট না, এনোভার ক্ষেত্রে ওরা সিগনিফিকেন্ট 0.05 এর উপরে, তার মানে কি গ্রহণযোগ্যতা যে মানটা ওটার উপরে আছে। তো ওই যে উপরে আছে, কোন গ্রুপের সাথে কোন গ্রুপ, কোন কলামের সাথে কোন কলামের অসামঞ্জস্যতা আছে ওইটা আমরা বের করতে পারি টু কি পোস্ট হক টেস্টের মাধ্যমে, ঠিক আছে? এইগুলা আরো অনেকগুলো টেস্ট আছে, অনেকগুলা বনফেরনি, সিড্যাক, হলম সিড্যাক, নিউম্যান কোলস, হ্যাঁ। তো এই যে টু কি টেস্ট, পাশাপাশি এখানে আমি আগে যে বললাম যে ক্লেম করলাম যে 0.05 মানে 5% এর নিচে আমার সিগনিফিকেন্ট কিনা ওটা আমরা টেস্ট করছি। এখানে কিন্তু যদি আমরা ইনভিট্রোতে কাজ করতাম ওই ক্ষেত্রে কিন্তু আমরা আরো প্রিসাইজলি কাজ হয়। তো আমরা যদি বলি ওইখানে যে ইনভিট্রোর ক্ষেত্রে যে 0.05 এর নিচেই হয়েছে সবগুলা, এগুলো তো নর্মাল, তাই না? কিন্তু ইনভিট্রোর ক্ষেত্রে কিন্তু আরো কনসাইজ হওয়া লাগে। তো ওই ক্ষেত্রে আমরা টেস্ট করি যে 0.0001 হিসাবে, ঠিক আছে, যে 99.9% কি ঠিক আছে কিনা, যে ভ্যালুগুলোর মধ্যে সামঞ্জস্যতা আছে কিনা, যে নাল হাইপোথিসিস হয়েছে কিনা, ওগুলো আমরা চেক করতে পারি। কিন্তু আমাদের তো এটা অ্যানিমেল টেস্ট একটু কম বেশি হইতে পারে, ঠিক আছে? অথবা ওই আমি বললাম তো প্রত্যেকটা অ্যানিমেল তো আমরা চেঞ্জ করতে পারি না, অথবা আমাদের একটা সীমাবদ্ধতা আছে। তো এই ক্ষেত্রে আমরা ওই যে একদম লাস্ট যে সীমা, যে 5% এর বেশি হওয়া যাবে না, হ্যাঁ, মানে রিসার্চ সায়েন্টিফিক যে কমিউনিটি ওটার মধ্যে 5% এর নিচে হলে একটা গ্রহণযোগ্যতা আছে, ঠিক আছে? ওই ক্ষেত্রে আমরা 0.05 আমরা সেট করলাম, করার পরে আমরা ওকে দিলাম, ঠিক আছে? ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এই যে এনোভা সামারি আসবে, দুইটা শীট আসবে, একটা হচ্ছে যে এনোভা রেজাল্ট, আরেকটা হচ্ছে যে মাল্টিপল কম্পারিজন আসবে। বুঝাইতে পারছি? তো এই যে এনোভা রেজাল্টে আমার অ্যাপ ভ্যালু, পি ভ্যালু সামারি, এই সব কিছু আসবে, বাকি অনেকগুলো টেস্ট আছে, এগুলো আমার দেখাবে যে ওয়ানো এনোভাতে পুরাটা যে কলাম বেস প্রত্যেকটা সব কলাম মিলে তাদের নিজেদের মধ্যে কি সিগনিফিকেন্ট ভ্যালু 0.05 এর নিচে ইয়েস অর নো। আমরা চেক করব এই যে 8 নাম্বার যে জায়গাটায় যে সিগনিফিকেন্ট ডিফারেন্স এমং মিনস কি পি থেকে যে আমরা সেট করছি, এটা কিন্তু আমরা নিজেদের সেট করা কি যে 5% এর কম হয়েছে কিনা। ইয়েস মানে কি, মানে হ্যাঁ, তার মানে আমরা এই যে গ্রাফটা আমরা করলাম ওই গ্রাফের নিচে আমরা যখন আমরা লিখবো তো ওইখানে আমরা বলতে পারবো যে হ্যাঁ ওইটা আমাদের
ডাটাটা প্রুভেন উইথ কি the results are considered significant মানে কি ভালো এবং সিগনিফিকেন্ট মানে কাকতালীয় হয় নাই, হ্যাঁ? কারণ ওইটার p ভ্যালু 0.05 এর নিচে আছে। বুঝতে পারছি যে এগুলা কম্পারিজন করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এগুলা আমার যে ডাটাটা ওইটা সিগনিফিকেন্ট ইয়েস মানে কি আমারটা পি ভ্যালু 0.05 এর নিচে আছে। এখন আমি যদি আরেকটা শিটে যাই, এই যে মাল্টিপল কম্পারিজন। এখন আমি এখানে ওইখানে যদি নো আসতো, এই যে এই জায়গায় যদি নো আসতো, ঠিক আছে? এখানে আমি গিয়ে দেখতে পারতাম যে কোন ভ্যালুর সাথে এই যে প্রত্যেকটা কলাম, প্রত্যেকটা আরেকটা কলামের সাথে কি হইছে? আবার টেস্ট হইছে। এগুলো হচ্ছে যে পুশ হক টেস্টের রেজাল্ট। ঠিক আছে? এগুলো হচ্ছে যে একটা ওয়ান ওয়ে এনোভা। আর এটা হচ্ছে পুশ হক টেস্ট। যে আমার এনোভা যদি নো হয়, তো এই ক্ষেত্রে আমার কার সাথে কার নো হইছে। ঠিক আছে? এগুলো আমার চেক করা যায়। এখানে চেক করা যায়। আমি যদি এই পাশে যাই, অনেকগুলো জায়গায় চেক করা যায়। অথবা একদম সিগনিফিক্যান্ট একদম পি ভ্যালুটা আমি তো চেক করছি যে কত ভ্যালু যে পি থেকে 0.05 এর নিচে আসে কিনা। কিন্তু এর নিচেও তো অনেকগুলো পি ভ্যালু থাকতে পারে। এই যে পি ভ্যালু গুলো। বুঝতে পারছি? এই যে পি ভ্যালু গুলো। এনসি এর সাথে যদি আমি ডায়াজোপামের সাথে মানে কম্পারিজন করি আমি দেখতেছি যে আমার পি ভ্যালুটা এই যে 0.0001% মানে কি খুবই কম। তার মানে কি আমার ওই ডাটাটা একটার সাথে আরেকটা যদি আমরা তুলনা করতাম টি টেস্ট অথবা জেড টেস্ট দিয়ে দুইটা মিলে, তখন আমরা দেখতাম যে আমরা ওইটা বলতে পারতাম, আমরা ক্লেম করতে পারতাম ওইটার পি ভ্যালু হচ্ছে আমার 0.001%। পি ভ্যালু যত কম থাকে তত আমার ডাটাগুলো তত কি ভালো অথবা ইথিক্যাল। হ্যাঁ? তো ওই যে বিষয়গুলা যে মিন অথবা এই যে বিলো থ্রেশহোল্ড, ঠিক আছে? এই যে থ্রেশহোল্ড গুলা আমরা চেক করতে পারি। তো আসি আরো, আরো কিতে এই যে ডাটাগুলা, এখন আমি আবার আগের ফিগারে ফিরে আসি অথবা আমি আগের ফিগারে ফিরে ফিরে আসি। ঠিক আছে? এই যে এখানে এই যে জিনিসটা আমি কিভাবে গুছাইতে পারি? গুছানোর অনেক আছে যে এখানে আমরা অনেক ডাটা গুছাইতে পারি যে চেঞ্জ অফ অল এগুলা তো দেখানোর কিছু নাই। এই যে আমরা এগুলা এই এড করতে পারি। প্রত্যেকটা আলাদা, আলাদা বার দিয়ে আলাদা ঠিক আছে? যে বর্ডার গুলো কমাইতে পারি। ওগুলা অনেকভাবে সুন্দর করা যায়। তো এই যে ফিগার গুলা, এই যে ফিগার গুলা বিভিন্ন ধরনের ফিগার গুলা করা যায়। ঠিক আছে? তো এখানে আরেকটা বিষয় আমি একটু ধরতেছি যে এর আগে আমি কি ধরলাম যে একটা ইফেক্ট সাইজটা কিরকম যে আমার ডাটা গুলা কিসের মধ্যে ঘুরতেছে মানে কোন কেন্দ্রবিন্দুতে ঘুরতেছে। এটার পাশাপাশি আমরা অনেকগুলা যখন রিভিশন কমপ্লিট করেছি তখন ওইখানে আমরা কিছু জিনিস ফেস করছি। ঠিক আছে? যে কি প্রবলেম ফেস করে অথবা ওই রিভিউয়াররা কি চায়। তো ওখানে মেক্সিমাম আমরা দেখছি যে ডাইরেক্ট একটা গ্রাফ বাদ দিয়ে ওরা চায় যে একটা ইন্ডিভিজুয়াল ডাটা পয়েন্টস গুলো আমরা এড করি। ঠিক আছে? আপনারা যদি কেউ মানে রিভিশন অথবা করে থাকেন আপনারা ইন ভিভো নিয়ে তো দেখতে পারবেন যে একটা কমন একটা ইস্যু হচ্ছে যে আমরা যখন এই যে এরকম ফিগার দেই ওখানে একটা ইয়ে থাকে যে একটা ইস্যু থাকে যে আপনারা ইন্ডিভিজুয়াল ডাটা পয়েন্ট এড করেন। ইন্ডিভিজুয়াল ডাটা পয়েন্ট কিভাবে এড করি? যে আমরা এখানে ইনক্লুড করব। করার পরে আমরা এখানে হচ্ছে যে এই যে সেই সিম্বলে, ঠিক আছে? এই যে সিম্বলে আমরা চেঞ্জ অল ডাটা সিম্বল টু অ্যাপ্লাই। এনসির ক্ষেত্রে সিম্বল টু অ্যাপ্লাই। ঠিক আছে? এই যে এখানে ধরলাম। ঠিক আছে? এখন এর আগে আমি দেখতে পারছি যে একটা ফ্লো আসছিল। ঠিক আছে? যে
এখানে একটা ঘূর্ণি দিয়ে এরকম এরকম আসছিল, ঘূর্ণি দিয়ে। এই ঘূর্ণিটা আসছিল কেন, যে আমার যে ডাটাটা ওইটা একদম নিচে অব্দি গেছে, আরেকটা ডাটা একদম উপর অব্দি গেছে, ঠিক আছে। তো আগের যে ফিগারটা ওইটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি নাই, যে মিন বুঝছি যে এইটুক মিন, কিন্তু এটার যে একদম নিচেও একটা মান আছে, যে 21-এ একটা পাইছি লেটেন্সি, আরেকটা হচ্ছে যে একদম 60-এর কাছাকাছি গিয়ে দুইটা পাইছি। এগুলো কিন্তু ধরা পড়ে নাই, ঠিক আছে। যদি আমি শুধুই ফিগার আমি আমার পেপারে অ্যাড করি, তো এই যে এখানে যদি দেখতে চাই, এখানে তো কইছিলাম, তো এই যে ডাটা পয়েন্ট গুলা, ঠিক আছে, ডাটা পয়েন্ট এই আমার এখানে কিন্তু 6টা পয়েন্টের মধ্যে 5টাই কিন্তু কাছাকাছি আছে, ঠিক আছে। তার মানে কি, এই ডাটা, এগুলা কি বলে, ভালো ডাটা। তো ভালো ডাটার মধ্যে এই যে কিছু জিনিসগুলো খুদ আছে, তো এই যে খুদ গুলাকে আমি তুলে ধরলাম, আর অথবা রিভিউয়াররা এই জিনিসগুলোই চায়, যে আপনি তো তুললেন ভালো কথা, আপনার ডাটা গুলা ইথিক্যাল হয়েছে, ইথিক্যাল আপনার অ্যাপ্রুভাল করে করছেন, কিন্তু ডাটা গুলার একটু ইন্ডিভিজুয়াল ডাটা পয়েন্ট দেখান, তখন ওরা ওই জিনিসগুলো বুঝতে পারে। যে যদি দেখা যায় যে ইন্ডিভিজুয়াল ডাটা পয়েন্টের 3টের উপরে, ঠিক আছে, অথবা 2টির উপরে, তখন কিন্তু বলে যে এই জিনিস, এই টেস্টটা আবার করেন, অথবা এই এই যে গ্রুপটা ওইটা আবার করেন। তার মানে কি, আমার টেস্টটা কিন্তু ভুল হয়েছে এরকম না, ওনাদের আবার ইভালুয়েশন করতে ওনারা বলছেন, যাতে আমাদের টেস্টটা আরো ভালো হয়। বুঝতে পারছি। তো একটা ল্যাবের কাজ অথবা কোন কাজই আমাদের ছোট নয়, কিন্তু ওইটা একটা আর্টিকেলে যদি আমি সাবমিট করতে চাই, ওইখানে আরো ইমপ্রুভ হয়। তো এটা গেল। পাশাপাশি আরো যদি আমি দেখাতে চাই, সবগুলা যদি কালার করি তো ভালো দেখায়। এগুলা বর্ডার গুলা কমানো যায়। তো এছাড়া এছাড়া আরো অনেকগুলো টেস্ট আছে, যেমন নিউ অ্যানালাইসিসে অনেকগুলো টেস্ট আছে। টেস্টে আমি যদি দেখাইতে চাই, এখানে নর্মালিটি একটা টেস্ট আছে, এই যে নর্মালিটি টেস্ট। ওই নর্মালিটি টেস্ট, এই যে নর্মালিটি। অনেক সময় ওরা বলে যে আপনি তো ওয়ান ওয়ে এনোভা করছেন, ঠিক আছে, এই যে ওয়ান ওয়ে এনোভা করছেন, কিন্তু আপনি এক ইয়ে করেন, সালভা নেই গেছে, সালভা নেই গেছে, ঠিক আছে। একটু দেখান হয়েছিল। এই যে আমাদের এই আগের ফিগারে কি আমার ইন্ডিভিজুয়াল ডাটা পয়েন্ট ছিল না, এখানে আবার ইন্ডিভিজুয়াল ডাটা পয়েন্ট আছে, ঠিক আছে। তো ওনারা চাইছে, এই কারণে আমাদের দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে আবার নিউম্যান পুলস পোস্ট হক টেস্ট ইউজ করা হয়েছে, ঠিক আছে। এখানে স্যাম্পল সাইজটা ভিন্ন, ওইখানে ছিল কত, 7, ঠিক আছে। এখানে যদি আমরা চেক করি, ওখানে এখানে ছিল 7, স্যাম্পল সাইজ 7, আর এটা কি স্যাম্পল সাইজ 6, 5 এরকম কি, ঠিক আছে। তো এই যে আরেকটা জিনিসটা দেখাইতে চাইছিলাম, ওটা এখানে কোনো ফিগারই দেওয়া নেই।
তো এই যে নরমালিটি টেস্ট চায় যে ওটা না। তো ওই ব্যাপারটা আমি যদি পাই আমি ওই গ্রুপে শেয়ার করে দেবো যে নরমালিটি টেস্ট, যে আপনারা নরমালিটি টেস্ট করে দেখান, যে আপনারা তো ওয়ান ওয়ে অনুভব করছেন, নরমালিটি টেস্ট করে দেখান। নরমালিটি টেস্ট কিভাবে করি, যে ওকে দিলাম, দেওয়ার পর অনেকগুলো টেস্ট আছে যে নরমালিটি ডিস্ট্রিবিউশন। তো ওই ক্ষেত্রে আমাদের সবচেয়ে গ্রহণযোগ্য যদি আমরা নরমালিটি টেস্ট এখানে করে রাখবো শুধু আর কি এই জায়গায়, ঠিক আছে, এগুলো যদি আমি ওখানে লিখবো পাশাপাশি এই জায়গায় করে রাখবো ওই টেবিলে ফিগার, ঠিক আছে, ওই ফিগার সবচেয়ে বিগত বা জানা যায় যে আপনি শাপিরো উইল্ক নরমালিটি টেস্ট আমাদের করে দেখান। শাপিরো উইল্ক নরমালিটি টেস্ট। আর কোনো কিউ প্লট বানানোর দরকার নেই। তো এগুলো করে ওকে দিলাম। ঠিক আছে? এই যে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এখানে দেখব যে এখানে কোনগুলা ইয়েস আছে। ঠিক আছে? নরমালিটি টেস্ট করার মাধ্যমে আমি দেখলাম যে আমার সাকসিনিক অ্যাসিডের যে কম্বিনেশনটা ওইটার মধ্যে আমার পি ভ্যালুর মান 0.5 এর নিচে আছে। ঠিক আছে? নরমালিটি টেস্ট। নরমালিটি টেস্টের মধ্যে আমার কম্বিনেশনটা আমার ফেইল করছে। ঠিক আছে? এই যে ফেইলটা ওইটাকে আমার ওই পেপারে ইনক্লুড করা লাগবে। যেমন নরমালিটি টেস্টে আমি আমার ওই ডাটাতে আমি নরমালিটি টেস্টে ওরা পি ভ্যালু 0.05 এর নিচে আসছে। ঠিক আছে? এখন অনেকে বলতে পারে যে এন এর ক্ষেত্রে ইয়েস, এখানে ক্ষেত্রে নো। তো প্রত্যেকটার আলাদা, আলাদা প্যারামিটার আছে যে ক্যান কি করা হয় অথবা এফ ভ্যালু, পি ভ্যালু। তো ওই যে সূত্রের ক্ষেত্রে ওই সূত্রের ক্ষেত্রে এমনভাবে হইছে ওইটা ইয়েস আসছে। নরমালিটি টেস্টের সূত্রের মধ্যে এরকমভাবে হইছে যে এটা নরমালিটি টেস্টের মধ্যে এরা এই যে গ্রুপটা ওটা ফেল করছে। তার মানে কি এই গ্রুপটা কিন্তু আমি সিগনিফিক্যান্ট বলতে পারি না। হয়তো ওইটা আমার ডাটা নতুন বা ওরা যদি বলে যে হ্যাঁ আবার এই টেস্টটা করেন, না হলে যদি কয় যে না আপনার টেস্টটা হয় নাই, তো এই ক্ষেত্রে হয় নাই। বুঝতে পারছি? তো অথবা আমার যদি ডাটাটা আমি এনালাইসিস করি, যে এনালাইসিস করার ক্ষেত্রে আমি যদি নিজে আবার ওইটা আবার এই কম্বিনেশন গ্রুপটা আবার আমি ল্যাবে কাজ করি, ওই ক্ষেত্রে আমার এই জায়গাটায় নরমালিটি টেস্টটা কি কমপ্লিট করা লাগবে। বুঝতে পারছি? ম্যানিপুলেশন করি নাই। কোনো ডাটা চেঞ্জ করি নাই। কি করছি আমরা ওইখানে এনালাইসিস করছি। ডাটা এনালাইসিস। ডাটা এনালাইসিস করার মাধ্যমে আমরা বিভিন্ন টেস্ট করার মাধ্যমে আমাদের ডাটাগুলাকে কিরকম চেঞ্জ করা লাগবে অথবা কিরকম করলে আমাদের ভালো ফলাফল আসবে এই জিনিসগুলাকে আমরা বের করছি। বুঝতে পারছি? যে তার মানে কি আমরা গ্রাফপ্যাড এর মাধ্যমে আমাদের ডাটাগুলাকে আমাদের যে ল্যাব বেসড কাজগুলাকে আমি অ্যাডভান্স আকারে আমি রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? অনেক কিছু শিখতে পারি। এছাড়া আরো অনেকগুলো টেস্ট আছে। টেস্টের মধ্যে পড়ে যে অনেক সময় বলে যে আপনি পেপারে আপনি আইডেন্টিফাই আউটলায়ার্স ইউজ করেন। ঠিক আছে? আইডেন্টিফাই আউটলায়ার্স মনে পড়তেছে না। এটা গুগলে আপনি সার্চ দিলে পাবেন। তো ওকে দিলাম। দেওয়ার পরে অনেকগুলো টেস্ট আছে। ঠিক আছে? এগুলো আমি অ্যাগ্রেসিভ অথবা অনেকগুলা যে ওরাই বলে দেয় যে আপনি কিউ 1% হিসাবে আপনি রাউট টেস্ট করেন। অথবা 1% মানে গ্রিপস এর ক্ষেত্রে আপনি আলফা 0.05 দিয়ে টেস্ট করেন। অথবা ইন্টারেক্টিভ গ্রাফস এর মাধ্যমে আপনি 0.05 দিয়ে অথবা 0.01 দিয়ে আপনি টেস্ট করে দেখান তো আপনার ফলাফল কিরকম আসছে। ঠিক আছে? ওরা তো ওই আমার একটা ফিগারে কখনই ওরা হাত দিবে না। ওরা সাজেশন দিবে যে আপনি এই ফিগারটা টেস্ট করে দেখান। যখন আমি বলব যে নো, তারপর ওরা আবার বলবে যে হ্যাঁ, তাহলে আপনি টেস্ট করেন। বুঝতে পারছি? বিষয়গুলা আমরা যদি ইন ভিভো নিয়ে কাজ করব তো ডাটা অ্যানালাইসিস নিয়ে যদি ভাস্ট একটা বিষয়। এগুলো নিয়ে যদি কাজ করি খুবই ভালো লাগার একটা বিষয়। তো মেক্সিমাম জার্নাল রাউটস মেথডটা চায়। যদি আমি আইডেন্টিফাই আউটলায়ার্স দিতে চাই। ঠিক আছে? আউটলায়ার্স দিতে চাই তা ওকে দিলাম। দেওয়ার পরে এই যে আউটলায়ার্স হিসাবে এখানে আসছে যে এখানে আউটলায়ার্স একটা। দেখাইতে পারছি? তার মানে কি এই যে একটা মানে আউট অফ দ্য বক্স গেছে। হুম? আউট অফ দ্য বক্স যে বিষয়গুলা যে আমার যে হাইপোথিসিস ওইটার হাইপোথিসিসে ওর এক আউটলাইনার রিমুভড রাউট। একটা মানকে ওই রাউটে রিমুভ করে দিছে। তার মানে এই ভ্যালুটাকে আমার ঠিক করা লাগবে অথবা আমার ওইটাকে ক্লেইম করা লাগবে অথবা এই জিনিসটাকে আমার বলা লাগবে আমার পেপারে যে আমার এই ডাটাতে সমস্যা আছে। পরবর্তী যারা রিসার্চ করবে তারা এই জিনিসটাতে যাতে ফোকাস দেয়। আমার এটা লিমিটেশন। ঠিক আছে? আমি যদি অ্যানুয়াল টেস্টটা না করতে পারি, তো জিনিসটা আমি করে দিব যে এটা আমি পরবর্তী যারা কাজ করবে তারা যাতে এই জিনিসটা নিয়ে কাজ করে তাদের লেভেল। এই জিনিসটা যাতে ভুল না হয়। অথবা আমার যদি বলে যে হ্যাঁ, আপনার মাস্ট করতে হবে তো আপনি করালেন।
ওরকম, অথবা ওদের পছন্দ হইলো না, ওই পেপার রিজেক্ট খাইলো, তখন ওই যে বিষয়টা ওরকম আর কি। তো ওই ক্ষেত্রে এরকম অনেকগুলা বিষয় আছে। তো ফাইন, মোটামুটি আপনার লোয়ার থেকে হায়ার যে কোনো জার্নালের ক্ষেত্রে মোটামুটি এগুলা বেসিক গুলা বিষয়, যেগুলোর মাধ্যমে আপনি আপনার যে ডাটা, ল্যাবের ডাটা অথবা সার্ভে ডাটা কিরকম হয় যে ইয়েস, এগ্রি, নট এগ্রি অথবা কি মডারেটলি এগ্রি, ওই বিষয়গুলোকে আপনি আপনার ডাটাগুলো টেবিলে বসাতে পারেন, অথবা ক্লাসে যদি আমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, ওই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমরা এই যে গ্রাফটারের মাধ্যমে আমরা পরিসংখ্যান বের করতে পারি। ঠিক আছে? তো আপাতত মোটামুটি একটু কি আছে, কারো কি আসলে কোনো প্রশ্ন আছে কিনা? আমি আসলে চেষ্টা করব উত্তর দেওয়ার। ইমনকে অনেক ধন্যবাদ। আসলে আজকে আমাদের খুব সুন্দর একটি ক্লাস উপহার দিয়েছেন আমাদের একজন ইনস্ট্রাক্ট। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, তো অনেক ধন্যবাদ রাফি ভাইকে এবং ইমনকে যে এত সুন্দর একটি ক্লাস উপহার দেওয়ার জন্য, এবং খুব সুন্দরভাবে এবং ডিটেলস এত সুন্দরভাবে সময় নিয়ে বোঝানোর জন্য। আমার মনে হয় না যে আসলে যদি সবাই কেউ যদি এরকম এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখে, তাহলে আমার মনে হয় না যে কেউ সেই কাজটা করতে গিয়ে আটকাবে সামনে ডাটা অ্যানালাইসিস করতে গিয়ে। তো সবার কাছে অনুরোধ থাকবে, যদি যারা কোনো কোশ্চেন করতে চায় তাহলে কোশ্চেন করতে পারবে ইমনের কাছে, ইনশাল্লাহ আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইমন। আপনারা মাইক আনমিউট করে কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আমরা শুনতে আলাইকুম। পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি শোনা যাচ্ছে? জি, জি। জি, আমার একটা হচ্ছে কোশ্চেন না, ইনকোয়ারি ছিল আরকি যে আমরা কি হচ্ছে এই যে গ্রাফিক প্রিজম এটার কি কোনো ভার্সন পেতে পারি? বা কিভাবে জি, পেতে পারি? এটা আমি আমি আপনার প্র্যাকটিস করলে বুঝতে পারবেন আরকি। প্র্যাকটিস করলে অনেক জায়গায় সমস্যা দেখা দিবে, ওই সমস্যাগুলা ডিসকাস করা যাবে। আসলে সফটওয়্যারটা ডাউনলোড করতে একটু প্রবলেম হচ্ছে। আপনি কি চেষ্টা করছিলেন গ্রাফেট ডাউনলোড করার? হ্যাঁ, আসলে আমার পিসিতে ডাউনলোড করা ছিল। মানে 30 ডেজ পরে ওদের যে এরকম কিছু। জি, জি। আপনি ওই ৩০ দিনের মধ্যে অনেক সময় পেইড কিনা লাগে, অথবা ওই ৩০ দিনের মধ্যেই অফ মানে অ্যা অফ করে দেওয়া লাগে আরকি। তো ওই ক্ষেত্রে একটু ঝামেলায় পড়বেন। কিন্তু দেখি আমি অন্য কোনো ভার্সন দিতে পারি কিনা। আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছি, সেটা হলো আমরা যখন ডেটা টেবিল থেকে গ্রাফটা জেনারেট করলাম, তখন দেখলাম যে গ্রাফের মানে সর্বোচ্চ মিন ভ্যালু পর্যন্তই এটা উঠলো আর কি, যেটা আমি দেখলাম। জি আপু, আপনার তার কথাগুলো একটু উপরে ক্লিয়ার আসতেছে না। একটু আবার যদি বলতেন। আচ্ছা, আমরা যখন ডেটা টেবিল থেকে গ্রাফটা জেনারেট করলাম, তখন দেখলাম যে প্রত্যেকটা বারের উপরটা ছিল মিন পর্যন্ত, তার উপরে একটা দাগ ছিল। মূলত এই দাগটা কিসের, মানে কি বোঝাচ্ছিল বুঝতে পারি। জি, জি আপু। তো এই যে আমরা যদি এই ডাটাগুলাকে আমি যদি আমার টেবিলে আমি রিপ্রেজেন্ট করি, টেবিল, ঠিক আছে? টেবিল আমি দেখাই। এই যে টেবিলে যদি আমি রিপ্রেজেন্ট করি, ইমন, তোর স্ক্রিনটা মনে হয় শেয়ার নাই মনে হয়। দাঁড়ান। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জি। দেখা যায়? হ্যাঁ, চালু হইছে। ঠিক আছে। নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা। তো আমি একটা ডাটাকে যদি আমি টেবিলে রিপ্রেজেন্ট করি, টেবিল কোথায়? এই যে টেবিল, ঠিক আছে? তো যদি ভালোভাবে দেখতে পারেন, তো এখানে আমার ফার্স্ট যে বিষয়টা, এখানে কিন্তু আমি ৬ টা ভ্যালুই আমি এড করি নাই। আমি মিন ভ্যালু এড করেছি, এবং পাশাপাশি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ আমি এড করতে পারি, অথবা আমি স্ট্যান্ডার্ড এরর মিন ও ইউজ করতে পারি। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি? এটা আমি যদি এক্সেল ফাইলে আপনি একটু রাখেন, তো ওখানে আপনি ইয়ে করতে পারেন যে আমার ওইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে আমি একটা ডাটা ৩ টা একটা ডাটা পাইলাম আমি ১০, একটা ৮, একটা আমি পাইলাম হচ্ছে ৬। ঠিক আছে? তার মানে কি? তার মানে আমার ডাটাটা ২ এর অধিক হইতে পারে,
মিন ভ্যালু কত 8, আর ওইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমার +- 2 বেশি হইতে পারে, +- 2 কমও হইতে পারে। তো আমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নেই, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমার এটা, ঠিক আছে? এই যে ভ্যালুটা, ওটা হচ্ছে আমার 6টা ভ্যালু এড করে ওইটার মধ্যে কিরকম ভেরিয়েশন ওগুলা করে ওগুলো সূত্র আছে, এগুলো আপনি চাইলে দেখতে পারবেন। এছাড়া হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইরর মিন, স্ট্যান্ডার্ড ইরর মিনটা হচ্ছে যে আমার এই যে এইচডি ভ্যালুটা পাইলাম, ঠিক আছে? এই এইচডি ভ্যালুটা আমার সাইজের হিসাবে কতটুকু ইরর হয়েছে, ঠিক আছে? এই সাইজের হিসাবে কতটুকু ইরর, ওইটা আমি বের করতে পারি। ওইটা আমি কিভাবে বের করতে পারি? আমি যদি এখানে এসিএম ভ্যালু কিভাবে বের করতে পারি, ওগুলো যদি আমি সার্চ করি, যে আপনি দেখতে পারবেন যে এসিএম ভ্যালু আমরা উপরে হচ্ছে যে এইচডি ভ্যালু, নিচে হচ্ছে যে রুট অফ এন, মানে কি স্যাম্পল সাইজ। তো ওই যে স্যাম্পল সাইজে আমি যদি এক্সেলে রেখে আমরা যদি কাজ করি, ওই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ইরর মিন পাবো। কিন্তু গ্রাফপ্যাডের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি যে এক্সেল ফাইল তো এখানে আর কিছু করা লাগে না। যখন আমি এখান থেকে যখন আমি গ্রাফে যাই, তো গ্রাফে আমি কি এই যে একটু বেশি অথবা একটু কম, এটা তো আমি শুধু আবার একটু ভালোভাবে যদি দেখাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে? যদি আমি এমন ভাবে দেখাইতাম যে এই যে দিল না বোথ, ঠিক আছে, ইরর বার গুলা আমি বোথ দেখাইলাম, ওকে, জায়গায় বোথ গেল, এনসিটা দেখেন, এই যে আমার বারটা, মানে কি, আর এখানে নিলাম কত কি, প্লটটা হচ্ছে আমার মিন উইথ এসিএম। যদি আমি মিন উইথ এইচডি ভ্যালু নিতাম, এই যে আমার বলছে যে চেঞ্জ অল ডাটা অ্যাপ্লাই, ওকে, এই যে আমার এইচডি ভ্যালুটা যদি নেই তাহলে আমার দেখেন আমার মিন জিনিসটা কিন্তু অনেক বড় হচ্ছে, যে আমার ওইটা একটু বড় অথবা কি একটু ছোট, মানে ভেরিয়েশন হইতে পারে, ঠিক আছে? আমার ডাটা মিন ডাটার ভেরিয়েশন এর থেকে একটু বড় হইতে পারে, এর থেকে একটু কম হইতে পারে। এটা হচ্ছে আমার মিন ভ্যালু, আর এটা হচ্ছে আমার এইচডি ভ্যালু, প্লাস এত বা মাইনাস এত। এই জিনিসগুলোকে আমার গ্রাফপ্যাডে করলেই হয়ে যায় আরকি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, কম্বিনেশন যেটা নেওয়া হয়েছে এটা ডায়াজেপামের সাথে হাই ডোজটা নেওয়া হয়েছে, তো ডায়াজেপামের সাথে লো ডোজ অথবা মিডল ডোজটা কেন নেওয়া হয়নি? না, জি ভাই। তো আমরা যখন টেস্ট করি ল্যাবে, তো আমাদের আমি ১ম এ বলছি যে আমাদের কিছু হাইপোথিসিস থাকে। তো হাইপোথিসিসটা কি? যদি আমাদের এই যে সাকসেনিক অ্যাসিড ৫ আমি যদি দেখতাম, আমি কিন্তু এই ৫ টা টেস্ট আমি কিন্তু ডাইরেক্ট একসাথে নামাই দেইনি। বুঝতে পারছি? এগুলো আমাকে ধাপে ধাপে করতে হয়। আর এই যে কম্বিনেশনের যে ডাটাটা অথবা টেস্টটা, ওইটাকে আমার পরে করতে হয়। আগে সিঙ্গেল ডোজ গুলো করতে হয়। তো আমরা ৩ টা ডোজ নেওয়া হইছে। ঠিক আছে? এই ডোজ গুলো কিভাবে, অথবা স অনেকের সাথে যারা এক্সপার্ট অথবা ল্যাবে মানে স্পেশালিস্ট, তাদের সাথে কথা বলে এগুলা ডিসাইড করতে হয় অথবা জানতে হয় অথবা বুঝতে হয়। তো আমরা দেখলাম যে এখানে ডোজ ডিপেন্ডেন্টলি আমাদের ইফেক্টটা ভালো দিতেছে কি? সাকসিনিক অ্যাসিড 20, বুঝাইতে পারছি? এখন আমি যদি অ্যানিমেল অনেকগুলা বেশি থাকে, তখন আমরা দেখতে পারি যে ৩ টা ডোজের সাথে আমি যদি ৩ টা কম্বিনেশন দেই, তো কিরকম ইফেক্ট দেয়। বুঝাইতে পারছি? যেমন আমি একটা যদি পেপার আমি আ দেখাই, একটু ওয়েট,